আমার আলাদিন। জাবিন ফোরকান। পর্ব সংখ্যা 11। রাস্তার মোড়ের টং দোকানটায় বেশ কয়েকদিন বাদে বন্ধুদের আড্ডা বসেছে আজ। দোকানি মিরাজ ভালো করেই চেনে এই দলটাকে। যদিও বেশ সামর্থ্যবান পরিবারের ছেলে মেয়ে, তবুও তার দোকানটার প্রতি একটা ভিন্ন মায়া আছে। সেই স্কুলজীবন থেকেই অনুরাগ আর সাইবান নামের ছেলে দুটো তার দোকানে চা সিগারেট খেতে আসতো। আজকাল আরও বেশ কতক সঙ্গী জুটেছে। ভালোই লাগে মিরাজের তরুণ ছেলেপিলেদের গালগল্প শুনতে। মাঝে মাঝে এমন ভাষায় চলে যায় যে বোঝাই যায় না কি কথা বলছে। জেনারেশন কি আমূল বদলে যাচ্ছে। অনুরাগরা যখন আসে তখন বুঝি গোটা দোকানটাই তাদের হয়ে যায়। কাঠের বেঞ্চে পা দোলায় বসে বসে অনুরাগ, নীরব, আফনান ইতোমধ্যে চলে এসেছে। সন্ধ্যা ক্রমশ গাঢ় হয়ে রাতে পরিণত হচ্ছে। নীরব সিগারেট ধরিয়েছে, অপরদিকে আফনান পান চিবুচ্ছে। ওসবের প্রতি বিশেষ আকর্ষণ নেই অনুরাগের। সে আপাতত এক কাপ রং চায়ের অর্ডার দিয়ে বসেছে। মামুর ব্যাটা এখনো এলো না? পান চিবুতে চিবুতে জিজ্ঞেস করল আফনান, থু করে পিক ফেলল একপাশে। নীরব সিগারেটে লম্বা একটা টান মেরে বলল, এখন ওনার বউয়ের আঁচলের তলায় থাকার সময় বসো। বন্ধুদের জন্য টাইম আছে নাকি? খিলখিল করে হাসাহাসি শুরু করল উভয়। অনুরাগ মাথা নেড়ে জানালো, আমাকে আসবে বলেছে। হয়তো কোথাও ফেঁসে গিয়েছে তাই দেরি হচ্ছে। বাচ্চার ডায়পার চেঞ্জ করছে মনে হয়। কার ডায়পার? আফনান বলতেই সম্পূর্ণ ভিন্ন একটি মেয়েলি কণ্ঠস্বর প্রশ্ন করল। প্রত্যেক ছেলেই জমে গেল নিজেদের জায়গায়। এই কণ্ঠের মালকিনকে হাড়ে হাড়ে চেনা আছে তাদের। অবশেষে সামনে এসে দাঁড়ালো এক রূপবতী। লাস্যময়ী শরীরে জড়ানো টাইট টপ, ধবধবে সাদা। ইলাস্টিক ফেব্রিক একদম চেপে থাকায় শরীরী অবয়বটা ভালোভাবে বোঝা যাচ্ছে। নিচে একটা ঢোলা ট্রাউজার সেট। চুলগুলো সিল্কি, দৈর্ঘ্যে কাঁধ সমান। টানা টানা আইলাইনার দেয়া চোখে চেয়ে আছে যুবতী। এক কাঁধে ঝুলছে একটি জিম ব্যাগ, তাতে ঢোকানো গোলাপি রঙের ইয়োগা ম্যাট দেখা যাচ্ছে। কি ব্যাপার? হঠাৎ চুপ হয়ে গেলি কেন সবাই? কিসের ডায়পারের কথা বলছিস? মেয়েটি প্রশ্ন করল আবার। আফনান আর নীরব একে অপরের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসল, উভয় বিব্রত এবং অপ্রস্তুত। নীরব ইশারায় অনুরাগকে কিছু বলতে বলল। বান্দা সোজা হয়ে বসে সুধাল। সিঙ্গাপুর থেকে কবে এলি তিতলি? তিতলি নামক যুবতী খানিকক্ষণ সন্নিগ্ধ দৃষ্টিতে বন্ধুদের দেখল। তারপর ধপাস করে কোনো প্রকার দ্বিধা ছাড়াই অনুরাগের পাশে বসে পড়ল। এই তো, আজ সকালেই পৌঁছালাম। অনেক ভোরে এসেছি তো, তোদের কল করে জানাইনি আর। বিকালে জিমে গিয়েছি। ভাবলাম, একেবারে এখানে এসে সারপ্রাইজ দিয়ে দিই। তিতলি আপা, আপনার জন্য গ্রিন টি বসাই? দোকানি মিরাজ হাসি মুখে বলল। পাল্টা হেসে তিতলি মাথা দোলালো। জি অবশ্যই। সঙ্গে ডায়াবেটিস কুকি দেবেন দুটো। মিরাজ কাজে লেগে গেল। তিতলি বন্ধুদের দিকে ফিরল। সবাই কেমন অস্বস্তিতে পড়ে গিয়েছে মনে হচ্ছে। তার দিকে তাকাচ্ছে না কেউই। অবাক হলো সে। ব্যাপার কি দোস্ত? সবগুলোর মুখ এমন বাংলার পাঁচের মতন ঝুলে আছে কেন? আর বাই দা ওয়ে, মিস্টার ডিজে কোথায়? দেখছি না যে, এখনো আসেনি? অনুরাগ তিতলির দিকে তাকিয়ে বলতে নিল। ইয়ে মানে, তিতলি শোন, আসলে সাইবান। ইউ ব্রো, শ। অদূর থেকেও সাইবানের উৎফুল্ল কণ্ঠের ডাক স্পষ্টত ভেসে এলো। সকলে মাথা তুলে তাকিয়ে দেখল, সড়কের অপর প্রান্তে বেয়ে এগিয়ে আসছে সাইবান। হেঁটে আসছে না, গাড়িতেও আসছে না। তার পায়ে ডাবল রোলার শু, ভারী কেটসের মতন কালো জুতার নিচে দুই জোড়া চাকা লাগানো। পা দুটো রোল করে রাস্তার উপর স্লাইডিং করে এগিয়ে আসছে সাইবান। একেবারে দোকানের সামনে এসে ব্রেক কষে থেমে গেল সে অভিজ্ঞ ভঙ্গিতে। আমাকে ছাড়াই শুরু করে দিয়েছিস বেয়াদবের দল? মিরাজ মামা, এক কাপ ঘন ব্ল্যাক কফি দাও তো, চিনি 2 চামচ। আরে তিতলি। ধপাস করে তিতলির পাশে বসে হাত বাড়িয়ে নির্বের হাতের প্যাকেট থেকে একটা সিগারেট ছিনিয়ে নিল সে। লাইটারটাও হাতিয়ে ঠোঁটে পুড়ে ধরাতে ধরাতে সাইবান প্রশ্ন করল। সিঙ্গাপুর ভালো লাগেনি? বিনা নোটিশে দেশে ল্যান্ড করলি যে? সাইবানকে দেখেই বিরাট হেসে কোনো প্রকার ভনিতা ছাড়াই নিজের দুবাহু জড়িয়ে আলিঙ্গনে বেঁধে ফেলল তিতলি। তোদের ছাড়া আমার কবেই বাকি ভালো লেগেছে মেরে জিনি। সাইবান হালকা হাসল,
এক হাতে সিগারেট ধরে অন্য হাতে তিতলির পিঠ চাপড়ে দিয়ে আলিঙ্গন ভেঙে ফেলল। ওহ, সিঙ্গাপুরের ছেলেরা বুঝি এতই ফুরবল? জিনি। চটাস করে সাইবানের বাহুতে ঘুষি বসিয়ে দিল তিতলি। শব্দ করে হাসতে হাসতে সিগারেটে মনোনিবেশ করল সাইবান। আর চোখে সামনে তাকাতেই দেখল নীরব আর আফনান মিলে তাকে কি যেন ইশারা করছে। অথচ ইশারার অর্থটা সে হুট করে ধরতে পারল না। তিতলিও খেয়াল করেছে বিষয়টা। কি সমস্যা কেউ একবার বলবি আমাকে? এসে থেকে দেখছি কেমন অদ্ভুত আচরণ করছিস সবাই। গলা খাকারি দিল অনুরাগ। অদ্ভুত? আমরা? না তো। তারপর বল তিতলি, সিঙ্গাপুরে কি কি দেখলি? কথা ঘুরিয়ে ফেলতে চাইল সে। ততক্ষণে সবার চা এসে গিয়েছে। নিজের গ্রিন টি এর কাপে লম্বা একটা চুমুক দিয়ে আরামের নিঃশ্বাস ফেলে তিতলি নিজের সিঙ্গাপুরের ট্যুরের কাহিনী বলা শুরু করল। তিতলি চৌধুরী, সাইবানদের গ্রুপের পঞ্চম সদস্য। একমাত্র মেয়ে হওয়ায় তার আলাদাই একটা কদর আছে গ্রুপের মাঝে। সঙ্গে চাহিদা এবং সম্মানও। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করেছে। বর্তমানে একজন বিউটি ইনফ্লুয়েন্সার হওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত আছে। হালকা পাতলা মডেলিংও করে বেড়ায়। সাইবান তিতলির কাহিনী শুনতে শুনতে আয়েশ করে সিগারেট ফুঁকছিল। কাহিনী শেষ করেই তিতলি হাত বাড়িয়ে তার ঠোঁট থেকে আধখাওয়া সিগারেটটা নিয়ে নিজের ঠোঁটে পুরে দিল। বিনা দ্বিধায় দীর্ঘ এক সুখ টান দিয়ে বলল, অনেক হয়েছে আমার গল্প। এবার তোদের কথা বল। এই এক মাসে কি কি মিস করলাম? আফনান, নীরব, অনুরাগ প্রত্যেকে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে শেষমেশ সাইবানের দিকে তাকালো। ছেলেটার অবশ্য হেলদোল নেই। সে পারছে না শুধু বেঞ্চের উপর শুয়ে পড়তে। বেঞ্চের সাথেই লাগোয়া একটা জলপাই গাছ থাকায় সুবিধা হয়েছে তার। পায়ের উপর পা তুলে ঝোলাতে ঝোলাতে এদিক সেদিকে তাকাচ্ছে। কেউ তেমন কিছু বলছে না বিধায় তিতলির সন্দেহ হল। পাশ ফিরে সাইবানের উরুতে হাত রেখে সে বলে উঠল, ভালো কথা। তুই আজকে ফ্রি? শো নেই? তাহলে চল আমরা সবাই মিলে একটা স্পিডিং করে আসি। অনেকদিন করি না। বেশি দূরে না, এই চট্টগ্রাম মহাসড়ক অবধি যাব। সাইবান পা নামিয়ে সোজা হয়ে বসল। মাথা খারাপ? বিয়ের প্রথম দিনেই দেরি করে বাসায় গেলে মমো আমার পা কুচি কুচি করে চিকেন ফিট সুপে ঢেলে দেবে। যাহ, শয়তান। আঙ্কেল থাকতে আন্টি আবার বিয়ে করবে কেন? তুই কি গাছবলদ? আমি আমার কথা বলেছি। অট্টহাসি হাসার প্রস্তুতি নিচ্ছিল তিতলি, তবে সাইবানের জবাব তাকে জমিয়ে দিল। মুখ নামিয়ে হাসিমাখা ঠোঁটেই তাকালো সে, বিশ্বাস করছে না এখনো। জিনি, প্লিজ। মজা করিস না। তোরা সবাই মিলে আমাকে বোকা বানাতে চাইছিস না? প্র্যাঙ্ক করছিস। আমি কিন্তু বুঝে ফেলেছি। এবার বলদ হব না, হব না। আঙুল নেড়ে নেড়ে বলল তিতলি। তবে বাকি সকলের থমথমে চেহারা দেখে সে মুহূর্তেই আন্দাজ করতে পারল কিছু একটা গড়বড় আছে। সাইবান তার আঙুলটা চেপে ধরে আস্তে করে নামিয়ে দিল। স্বাভাবিক গলায়ই জানালো, তিতলি, ম্যারিড। স্তব্ধ হয়ে চেয়ে থাকল তিতলি, সাইবানের মুখপানে, দীর্ঘক্ষণ। তার জলজলে নয়নজোড়া আপাদমস্তক পর্যবেক্ষণ করল সাইবানকে, যেন বিয়ের কোনো প্রমাণ তার শরীরে লেপ্টে আছে। সাইবান সরে বসে বলল, সরি। সবকিছু এতটা তাড়াহুড়োয় হয়েছে যে তোকে জানানো হয়নি। ভেবেছিলাম তুই ফিরে এলে একেবারে বলবো। তিতলি বাকি বন্ধুদের দিকে তাকালো। অনুরাগ, নীরব, আফনান প্রত্যেকে অপরাধীর ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। পরিস্থিতি এতটাই গুরুগম্ভীর হয়ে দাঁড়ালো যে দোকানি মিরাজ অবধি নিজের কাজ বাদ দিয়ে হা করে চেয়ে আছে দৃশ্যপটে। কয়েক মিনিট কাটল পিনপতন নির্বতায়। তারপর তিতলির কাটকাট কণ্ঠ ধ্বনিত হল, ওরা ডায়পারের কথা বলছিল। বাচ্চাও ফুটিয়ে ফেলেছিস নাকি? সাইবান মেয়েটির কণ্ঠস্বর শুনে খানিকটা অবাক হল। না, ব্যাপারটা অমন না। ইটস কমপ্লিকেটেড। আসলে আমার খালাতো। স্টপ ইট জিনি। থাক, আমাকে আর কিছুই বলতে হবে না তোদের আর কোনোদিন। শটান উঠে দাঁড়িয়ে পড়ল তিতলি। নিজের গ্রিনটির বিল নিজের পকেট থেকে বের করেই মিরাজের হাতে দিয়ে ব্যাগ তুলে হনহন করে হাঁটা দিল। সাইবান লাফিয়ে উঠে দাঁড়ালো বেঞ্চ থেকে। পিছন থেকে গিয়ে মেয়েটার হাত টেনে ধরল। ওয়েট, কি সমস্যা তোর? কি হয়েছে? এই তো বেশ গল্প করছিলাম। আমার কোনো সমস্যা হয়নি। সমস্যা তো সব তোর। ইউ নো হোয়াট জিনি?
ফাক অফ। এর আগে কোনোদিন এত ঝাঁজ নিয়ে সাইবানের সঙ্গে কথা বলেনি। নিজের হাতটা সে ঝটকা দিয়ে ছাড়িয়ে নিয়ে দ্রুতগতিতে হেঁটে চলে গেল। যাওয়ার সময় রাস্তার কোনায় রাখা একটা অসহায় ডাস্টবিনকে বিনা কারণে লাথি মেরে ফেলে দিয়ে গেল। সাইবান আহাম্মকের মতন নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁধ তুলল। যাক বাবা, এর আবার কি হলো? ইউ ইট দ্য মান্থ। মুড সুইং হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। পিছন থেকে বন্ধুদের হতাশাবোধক শব্দ শুনতে পেল সাইবান। কৌতূহলী হয়ে সে ঘুরে দাঁড়াতেই অনুরাগ দুহাত ছড়িয়ে বলল, ভাই, তুই ছাড়া গোটা দুনিয়া জানে তিতলি তোকে পছন্দ করে। তুইও তো তাল দিয়েছিস মাঝখানে। এখন এত নিষ্পাপ সাজছিস কেন? নীরব তাল মিলিয়ে বলল। সাইবান খানিক হেসে হাত তুলে জানালো, দ্যাট ওয়াই জাস্ট আ সিচুয়েশনশিপ, নাথিং মোর। আরও কর সিচুয়েশনশিপ। সামলা নিজের লাভ লাইফ আর ম্যারিড লাইফ। তিতলি খেপেছে। আফনান বলতেই হেঁটে এসে পুনরায় বেঞ্চে বসে পড়ল সাইবান। ইফ আই কেয়ার। আমার পুরো কথা না শুনেই চলে গিয়েছে। আমার কি দোষ? ঠান্ডা হয়ে যাওয়া কফির মগে চুমুক দিতে দিতে কপালে তীব্র এক ভাঁজ পড়ল তার। রাত প্রায় 9টা বেজে এসেছে। লিভিং রুমে বসে ল্যাপটপ ঘাটাঘাটি করছে ইরাম। ইয়ান মেঝেতে বিছানো ম্যাট্রেসের উপর গড়াগড়ি করে খেলছে। তাকে দেখে শুনে রাখছে সুগন্ধা। এক হাতে বই, অন্য হাতে একটা ঝুনঝুনি বাজাচ্ছে। ইয়ান মজা পেয়ে সেটা কামড়ে দিতে চাইছে। ইরাম জেনে বেশ অবাক হয়েছিল যে সুগন্ধা পড়াশোনা করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত এখন। সাইবানদের বাড়িতে এসেছে প্রায় 5-6 বছর। গ্রামে যে বাড়ি আছে পরিবারের, সেটার কেয়ারটেকার ছিল সুগন্ধার বাবা। মা মরা মেয়ে সে। বাবাও শেষে স্ট্রোকে মৃত্যুবরণ করেন। একমাত্র মেয়ে সুগন্ধার তখন বেহাল দশা। স্বামীয়া সেবার তাকে সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসেন। কাজের পাশাপাশি পড়ালেখারও ব্যবস্থা করেন। সুগন্ধা বলেছে, স্বামীয়ার এক কথা, অনার্স পাশ না করা অবধি পড়ালেখা ছাড়ার কথা চিন্তাও করা যাবে না। বিষয়টা বেশ ভালো লেগেছে ইরামের। আদতে সুগন্ধা নিজেকে যেমন প্রদর্শন করে অভ্যস্ত, তার চাইতে বহুগুণে স্মার্ট। সেটা এই কয়েকদিনেই বুঝে গিয়েছে সে। ল্যাপটপটা স্বামীয়ার। বাড়িতেই থাকে। তিনি খুব একটা ব্যবহার করেন না। ইরাম আজকেই চেয়ে নিয়েছে। এই মুহূর্তে সে বসে বসে নিজের লিঙ্কডইন প্রোফাইল সাজাচ্ছে। চাকরি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বেশ কার্যকরী একটা স্থান। প্রোফাইলের কাজ শেষ হয়ে গেলে ইরাম ল্যাপটপ বন্ধ করে দিচ্ছিল। তবে হঠাৎ কি যেন একটা মনে পড়ল তার। সুগন্ধার থেকেই জেনেছে, আজকাল খুব ব্যবহার করা হয় কিছু এআই প্রোগ্রাম। গুগল থেকে তেমনই একটা প্রোগ্রামে ঢুকে সে মনোযোগ দিয়ে টাইপিং করল। সিচুয়েশনশিপ কি? যতক্ষণ প্রোগ্রামটি তথ্য খোঁজার সময় নিচ্ছে, ততক্ষণ ইরাম তাকিয়ে তাকিয়ে ভাবল বানানটা ঠিক করে লিখেছে কিনা। সুগন্ধার সাহায্য নেবে? কিন্তু দরকার পড়ল না। প্রোগ্রামটি উত্তর করেছে। সিচুয়েশনশিপ হলো এমন এক ধরনের সম্পর্ক যেখানে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠতা বা আবেগ থাকে, কিন্তু সম্পর্কটা স্পষ্টভাবে প্রেম বা কমিটেড রিলেশনশিপ হিসেবে নির্ধারিত নয়। ইরামের মাথা ঘুরতে শুরু করল। কি, এমনও আবার কোনো সম্পর্ক হয়? ঘনিষ্ঠতা থাকলে আবার প্রেম হয় না কিভাবে? প্রেম না হলে ঘনিষ্ঠতা থাকে কিভাবে? তার মাথায় ঢুকল না। সে আবারও টাইপ করল। বেঞ্চিং কি? বেঞ্চিং হলো ডেটিং রিলেশনশিপের একটা টার্ম, যেখানে কেউ তোমাকে পুরোপুরি রিলেশনশিপে রাখে না, আবার পুরোপুরি ছেড়েও দেয় না। মানে, ব্যাকআপ হিসেবে রেখে দেয়। তুমি যেন রিজার্ভ প্লেয়ার, প্রয়োজন হলে ডাকবে, না হলে সাইডে বসিয়ে রাখবে। ইস, ছি। না চাইতেও ইরামের মুখ ফসকে বেরিয়ে গেল। সুগন্ধা মাথা তুলে তাকালো। কোনো সমস্যা আপা? ভড়কে গিয়ে দ্রুত সব কেটে ল্যাপটপটা বন্ধ করে ইরাম সোজা হয়ে বসল। বলল, তোমাদের জেনারেশনটারই সমস্যা। সুগন্ধা অবাক নয়নে তাকিয়ে রইল। ব্যাপারটা কি হলো? সে বিনা দোষে কথা শুনল কেন? ইরাম অবশ্য ব্যাখ্যা দিল না তাকে। এমন সময়ই হুট করে বড় গাড়ির হর্নের আওয়াজ ভেসে এলো। ইরাম মেঝে থেকে ইয়ানকে কোলে তুলে বাইরে এসে দাঁড়াতেই অবাক হয়ে দেখল একটা ছোটখাটো মালবাহী ভ্যান দাঁড়ানো। ভেতর থেকে ধরাধরি করে আসবাবপত্র নামাচ্ছে কয়েকজন লোক। একটা সোফার মতন দেখতে আসবাব,
একটা লম্বাটে ট্রলি, তার মাথায় আবার ছোট ছোট খেলনার মতন কিসব যেন ঝুলছে। কাজের তদারকি করছেন সামিয়া। তিনি দুপুরের পর হাসপাতালে গিয়েছিলেন। একেবারে গাড়ি নিয়েই ফিরেছেন। ইরাম শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালো। এসব কি খালামণি? মুচকি হাসলেন সামিয়া। প্রয়োজনীয় জিনিসপত্র। তোর লাগবে। আঙুল তুলে সোফার মতন জিনিসটাকে দেখালেন তিনি। ওটা নার্সারি গ্লাইডার, অনেকে ফিডিং চেয়ারও বলে। ব্রেস্টফিড করানোর সময় ওটাতে বসবি। আর এটা টেবিল, এখানে ডায়পার চেঞ্জ করবি। ইরাম হতবাক হয়ে তাকিয়ে রইল। মা হতে এতগুলো জিনিসের প্রয়োজন তার জানা ছিল না কখনো। তবে এসব ঠিক প্রয়োজন নয়, বরং জার্নিটাকে আরামদায়ক করার প্রচেষ্টা মাত্র। সামিয়া একজন ডাক্তার, যদিও শিশু বিশেষজ্ঞ নন। তবে তিনি ভালোমতোই জানেন একজন মা এবং তার সন্তানের কেমন যত্নের প্রয়োজন। কিছুক্ষণের মাঝেই আধুনিক আসবাবে সাজানো সাইবানের বেডরুমটা পূর্ণ হয়ে উঠল অনাকাঙ্ক্ষিত সব জিনিসপত্রে। বিছানার একপাশে ফিডিং চেয়ারটা রাখা হলো। তার সাথে টেবিলটা। বেশ কিছু ড্রয়ার সম্বলিত ওয়ার্ড্রোব। তাতে বাচ্চাদের ন্যাপকিন, ডায়পার। অনেক ধরনের ফিডার, টেম্পারেচার ফ্লাক্স, সঙ্গে ব্রেস্ট পাম্প। এমন কিছু নেই যা সামিয়া বাদ রেখেছেন। লোকগুলো প্রায় 1 ঘন্টা সময় নিয়ে রুমটা সাজিয়ে গুছিয়ে দিয়ে গেল। ইরাম একপাশে ইয়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে দেখল, কিভাবে সাইবানের রুমের বেপরোয়া ভাবটা এক লহমায় পরিবর্তিত হয়ে গিয়েছে। সবকিছু গোছগাছ হয়ে গেলে সামিয়া বললেন, আমি আমার ছাত্রীর সঙ্গে কথা বলে রেখেছি। ও একজন খুব ভালো পেডিয়াট্রিশিয়ান। কালকের অ্যাপয়েন্টমেন্ট বুকড। তুই আর সাইবান ইয়ানকে নিয়ে যাবি, কেমন? তিনি বলা শেষ করতে না করতেই রুমের দরজার কাছে উদয় হলো সাইবান। মাত্রই বাইরে থেকে ফিরেছে। নিজের জ্যাকেট খুলতে খুলতে বলতে গেল, মেয়েদের মন আর 5.5 প্যাচের জিলাপি একই। কোনো পার্থক্য? আহহ, আমার রুম। সাইবানের চিৎকারে কেঁপে উঠল চারপাশ। ইরাম আগে থেকেই প্রতিক্রিয়া আন্দাজ করে ছেলের 2 কানে আঙুল দিয়ে রাখল। পা ফেলে থোপথোপ করে ভেতরে ঢুকল সাইবান। আশেপাশে তাকিয়ে মাথা চেপে ধরল এমনভাবে যেন তার সামনে তার পৃথিবীকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেয়া হয়েছে। মাই ফাকিং রুম। সামিয়া ভ্রুকুটি করলেন। মুখে লাগাম দেয়া শিখ এখন। এক বাচ্চার বাবার মুখে এমন ভাষা মানায় না। ড্যাম ব্রো। ড্যাম ড্যাম ড্যাম। শিট শিট শিট। একটি হতাশার নিঃশ্বাস ফেললেন সামিয়া। এই ছেলেকে নিয়ে কোথায় যাওয়া যায় সামিয়া জানেন না। সাইবান হন্যে হয়ে এদিক সেদিকে ছুটে দেখল সবকিছু। কিভাবে তার গেমিং সেটআপ চেপে দিয়ে সেখানে অন্য আসবাব বসানো হয়েছে, কিভাবে তার সাধের সাউন্ডবক্সগুলো সরিয়ে সেখানে ফিডিং চেয়ার রাখা হয়েছে। সবকিছু। ইরাম অবস্থা দেখে সামিয়ার কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, মনে হয় এমনটা না করলেও হতো। বেচারার অনেক সাধের রুম। তুই চুপ থাক তো। বিয়ে হতে না হতেই স্বামীকে দরদ দেখাবি না। শোন, তোর সামনে যে পাগলা বাবার মতন ছোটাছুটি করছে, ওটাকে তোর হাতের পুতুল বানাতে হবে। চাবি দিবি ঘুরবে, চাবি বের করবি থেমে যাবে। ইরাম না চাইতেও ফিক করে হেসে ফেলল। ঠিক এমন সময়ই তার কোলে থাকা ইয়ান নড়েছে উঠল। আঙ্গুল চুষতে চুষতে গোঙাতে লাগল। ইরামের বুঝতে বাকি রইল না কি হয়েছে। ওহ, আমি ওকে চেঞ্জ করিয়ে নিই বলে সে বাথরুমের দিকে যাচ্ছিল, কিন্তু সামিয়া থামিয়ে দিলেন তাকে। এই না না, এখানে রাখো, সাইবানকে করতে দে। ওর শেখার দরকার আছে। এমনিতেও রুম হারানোর শোকে আধমরা সাইবান। এই কথা শুনে তোরাক করে লাফিয়ে উঠল সে। মুখে ভর করল তীব্র আতঙ্ক। কি? খবরদার ব্রো। আমি ওসব হাগুমুতু পরিষ্কার করতে পারবো না। একদম না ড্যাম। ওহ ড্যাম ডিয়ার গড অফ হেভেন হেয়ার মাই কল। সামিয়া তীক্ষ্ণ চোখে তাকালেন ছেলের দিকে। তারপর আদেশ করলেন, যা ইরাম, ওই টেবিলের উপর রাখো। ডায়পার আছে। শিখিয়ে দে ওকে কিভাবে করিস। ইরাম মানতে না চাইলেও সে ভীষণ বিনোদন পাচ্ছে। সাইবানের মুখটা একেবারে দেখার মতো হয়েছে। ইয়ানকে সাবধানে সে টেবিলে শুইয়ে দিল। অতঃপর আগের কাপড়ের ন্যাপিটা খুলে ফেলল। ছোট ছোট হাতোয় ছুঁড়ে ড্যাব ড্যাব করে সাইবানের দিকে তাকিয়ে ইয়ান শব্দ করে উঠল। বা, ও আক, ও আক। মুখে হাতচাপা দিল সাইবান। আশেপাশে কিছু না পেয়ে একটা কাপড়ের ক্লিপ তুলে নিজের নাকে আটকে ফেলল। পোটলা খায় দুধ আর হাগে অ্যাটম বম্ব।
ইরাম আর পারল না। ওই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে শুরু করল সে। সামিয়া অবধি মুখ টিপে হাসছেন দৃশ্য দেখে। হাসতে হাসতে ইরাম হাত বাড়িয়ে বলল, একটা ডায়পার দাও। সাইবান ডায়পার সেকশন থেকে পরিষ্কার ডায়পারটাও এক আঙুলে এমনভাবে মুখের সামনে তুলে ধরল যেন পৃথিবীর সবথেকে কদর্য কিছু ধরেছে। ঘৃণায় চোখমুখ বাঁকিয়ে বমি পাচ্ছে এমন ভঙ্গি করে সে হঠাৎ বলে উঠল, হতে চেয়েছিলাম সুগার ড্যাডি। ভাগ্য হাতে ধরিয়ে দিল বাচ্চার ন্যাপি। আইয়া, কিয়া! লাফিয়ে উঠল ইয়ান। ইরাম ওয়েট টিস্যু দিয়ে তার ত্বক মুছে নিচ্ছিল, হাতে নাড়া খেয়ে আধমোছা টিস্যুটা ছুটে গিয়ে পড়ল একেবারে সাইবানের হাতের উপর। দুনিয়া উল্টে গেল ছেলেটার। হাহাকার করে উঠল, ইয়া খোদা! ইটস মি অ্যাগেইন। জবাব চাই আমি। আমার সঙ্গে তোমার কিসের দুশ্মনী? পর্ব সংখ্যা 12। আজকে ইয়ানকে ডাক্তার দেখানো হবে। তাই বেশ সকাল সকালই উঠে পড়েছে ইরাম। হিসাব মতে আজ তার বিয়ের দ্বিতীয় দিন। তবে বিশেষ কোনো অনুভূতি নেই তার মাঝে। গোটা চিন্তায় ছেলেকে ঘিরে। ফ্রেশ হয়ে ইয়ানকে খাইয়ে তৈরি করিয়ে নিজেও রেডি হয়ে নিল সে। বিয়ের উপহার হিসাবে বেশ কয়েকটি নতুন শাড়ি পেয়েছে। সেগুলো থেকেই গাঢ় বেগুনি রঙের একটা বাছাই করে পরল। গোসল করে নিয়েছে তাই চুলগুলো হালকা ভেজা। সেগুলোই খোলাই রাখল। অতঃপর ইয়ানকে কোলে তুলে সিঁড়ি বেয়ে পায়ে পায়ে নেমে এলো নিচে। নাস্তার টেবিল সাজানো। সামিয়া আর সারিকা খেতে বসেছে। সারিকার স্বামী মিসির গতকালই চলে গিয়েছে। তাদের ফ্ল্যাটের ইন্টেরিয়রের কাজ চলছে। ভাঙাচোরা ব্যাপার। তাই বউকে বেশ কিছুদিন বাপের বাড়িতেই রাখবে। সে নিজে সপ্তাহে একবার দুবার করে আসবে। তাই বলতে গেলে সারিকা একটা দীর্ঘ সময়ের জন্য এই বাড়িতেই থাকতে চলেছে। ইরামের বিশেষ কোনো মতামত নেই এই সম্পর্কে। তবে মেয়েটার সামনে তাকে সাবধান হয়ে চলতে হবে। ইরাম সামিয়াকে সালাম দিয়ে চেয়ার টেনে বসল। সুগন্ধা তার প্লেট তৈরি করে হাত মুছে বলল, আপা আপনি খান। আমি রেডি হইয়া নেই। নিজের রুমের দিকে চলে গেল মেয়েটা। সামিয়া দ্রুত খাচ্ছেন, হাসপাতালে যাওয়ার তাড়া আছে। তবুও চোখের চশমাটা ঠিকঠাক করে তিনি শুধালেন, কি ব্যাপার? সাইবানকে দেখছি না যে। রেডি হয়নি এখনো? যাবে না তোমাদের সাথে? জানি না। ঘুম থেকে উঠে রুমে দেখিনি। সে কি? ওকে আমি কাল রাতে পৈপি করে বলে দিলাম আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তোমার ছেলে কি গোয়ালের গরু? সে পাগলা ঘোড়া। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা যায় না। সারিকা মন্তব্য করল। কাঁটা চামচ দিয়ে দই মেশানো ফ্রুট সালাদ খাচ্ছে সে। তবে ইরাম ননদের কথাটা গায়ে মাখল না। ইয়ানকে উরুর উপর বসিয়ে দোলাতে দোলাতে খানিকটা পাউরুটি ছিঁড়ে মুখে দিল, অতঃপর তাকালো সামিয়ার দিকে। নরম অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালামণি, আমার মনে হয় আলাদিনকে কিছুটা সময় দেয়া উচিত। সামিয়া ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। ইরাম গতকাল রাতেও এক কথা বলেছে। ইয়ানকে ডায়পার পরাতে গিয়ে সাইবান প্রায় বমি করে দিচ্ছিল দেখে সে পড়ে আর তাকে কিছু করতে দেয়নি। সাইবানও বুঝি হাঁপ ছেড়ে বেঁচেছে। সামিয়াকে চেয়ে থাকতে দেখে ইরাম ব্যক্ত করল, এই বিয়েটা ওর মনের খুশিতে হয়নি। উপরন্তু একটা বাচ্চা সামলানো চারটিখানি কথা নয়। আলাদিনের বয়স কম, ওর মাঝে এখনো দায়সারা দায়িত্বজ্ঞানহীন ভাবটা রয়ে গিয়েছে। এর জন্য ওকে দোষ দেয়া যায় না। স্বাভাবিক ওর সময় লাগবে। আমরা ওকে নিস্তার দেই, কেমন? তাছাড়া, আমার মনে হয় না আমার বিশেষ কোনো সাহায্যের প্রয়োজন আছে। আমার ছেলেকে আমি নিজেই সামলাতে জানি। আলাদিন নিজে থেকে না চাইলে ওকে ঘাটানোর দরকার নেই। অদ্ভুত হলেও সত্য আপুর এই কথার সাথে আমি একমত। তুমি সাইয়ের উপরে অনেক বেশি চাপ দিয়ে ফেলছো, মম। বউ কি জিনিস সেটা বোঝার বয়সী যার হয়নি সে আবার বাচ্চা পালবে কিভাবে? সারিকা নির্দ্বিধায় নিজের মতামত জানালো। একটি দীর্ঘশ্বাস ফেললেন সামিয়া। পরক্ষণে চশমা খুলে খানিক থম মেরে বসে রইলেন। ইরাম একটা গোটা পাউরুটি শেষ করে দ্বিতীয়টা খাচ্ছিল তখনই তিনি মুখ খুললেন। তোরা সবাই আমাকে নিষ্ঠুর মা ভাবছিস, তাই না? সারিকার চামচ থেমে গেল, অপরদিকে ইরাম চিবানো ভুলে বসল। উভয় প্রসারিত নয়নে দেখল সামিয়াকে। যাকে বেশ হতাশ লাগছে। আমি নিজেও জানি ওর উপর আমি চাপ দিচ্ছি। ইরাম, তুই হয়তো ভাবছিস শুধু তোর ভালোর কথা ভেবেই আমি এই বিয়েতে জোরাজুরি করেছি। বিষয়টা কিন্তু এমন না।
আমি স্বার্থপর। আমি নিজের ছেলের জন্যও করেছি। না চাইতেও সারিকা আর ইরাম একে অপরের দিকে তাকালো। উভয়ই আবার দৃষ্টি ফিরিয়ে নিল। সামিয়া একটু সময় নিয়ে বলতে শুরু করলেন। সাইবান আগে এমন ছিল না, তুই তো জানিস ইরাম। তুই তো ওকে ছোটবেলা থেকে দেখেছিস। একটা ভদ্র, মিষ্টভাষী বাচ্চা ছিল। হ্যাঁ, রাগটা ঠিকই নাকের ডগায় রাখত, কিন্তু বর্তমানের মতন এত সিরিয়াস অবস্থা ছিল না। হঠাৎ কি যেন হলো। সবকিছু বদলে গেল। আমার ব্যস্ত জীবন। বাড়িতে সময় দেয়া হয়েছে খুব কম। বলতেও পারবো না কিভাবে, কোনোদিন, কেন আমার ছেলেটা একটু একটু করে অন্যরকম হয়ে গেল। আমি বলবো না ও এখন খারাপ হয়ে গিয়েছে বা বিগড়ে গিয়েছে, কিন্তু লাগাম ছাড়া হয়ে পড়েছে। বেপরোয়া, আনসিরিয়াস। জীবন নিয়ে ওর কোনো প্ল্যানই নেই। ওকে জিজ্ঞেস করলেই শুধু বলে, আজকের জন্য বাঁচি, কালকের কথা ভেবে লাভ কি? চুপ করে রইল ইরাম। কেন যেন তার খারাপ লাগছে। সাইবানের ওই পরিবর্তনের সময়টা সে দেখেনি, অনুভবও করেনি। সোজা ছোটবেলা থেকে বড়বেলায় দেখেছে। কিভাবে বোঝা সম্ভব? কিন্তু সামিয়া সবটাই চোখের সামনে দেখেছেন নিজের। তাই মা হিসাবে তার চিন্তাটা স্বাভাবিক। সামিয়া ব্যাগ থেকে কাপড় বের করে নিজের চশমাটা মুছতে মুছতে বললেন। সাইবানের চিন্তাধারা আধুনিক লেভেলের। ওকে বুঝতেই আমি এই জেনারেশনের সাথে তাল মিলিয়ে চলা শিখেছি। অতঃপর বুঝেছি, ওদের কাছে এমন অনেক কিছুই স্বাভাবিক যা আমাদের কাছে অস্বাভাবিক। ছেলে মানুষ, কারণ অকারণে না করা যায় না। সব সময় চোখে চোখে রাখা যায় না, ধরে বেঁধে রাখাও যায় না। আমি চাইও না। একটা মানুষ মুক্ত, স্বাধীন। তাকে অন্যের অনুশাসনে আনার কোনো মানে হয় না। তাই আমি সবসময় চেয়ে এসেছি, যদিও বা আমি না পারি, তবে ওর জীবনে এমন কেউ আসুক যে ওকে বাস্তবতা শেখাবে। ওকে ওর মতন করে বুঝতে পারবে, ওকে সামলে রাখতে পারবে। আমি চেয়েছি আমার ছেলেটা একটু পরিবার আসক্ত হোক। যখন তুই আমার কাছে এলি, তখন মনে হলো তোর থেকে অভিজ্ঞ মানুষ হয় না। তুই জীবনটাকে অনেক রঙে দেখেছিস। অনেক লড়াই করেছিস। তাই হ্যাঁ, এই বিয়েটা যতখানি তোর আর তোর ছেলের ভালোর জন্য দিয়েছি, ঠিক ততখানি আমার নিজের ছেলের জন্য। থামলেন সামিয়া। কয়েক মুহূর্ত নিঃশব্দে বসে থাকলেন। তারপর গ্লাস থেকে বেশ অনেকটা পানি পান করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তবে হ্যাঁ ইরাম, তুই ঠিকই বলেছিস। আমি হয়তো কম সময়ে বেশি আশা করে ফেলেছি। দায়িত্ব শিখতে, বুঝতে আর পালন করতে সময় লাগে। আমি আর এসব বিষয়ে হস্তক্ষেপ না করার চেষ্টা করব। আচ্ছা, তুই যা তাহলে। হাসপাতালে আজ আমার অনেক লম্বা ডিউটি। আমি না হয় সময় বের করে তোর সাথে। না না, দরকার নেই খালামণি। এই সুগন্ধা গেল রেডি হতে। ওকে নিয়ে যাব। তাছাড়া গাড়িতেই তো যাব আসব, তুমি চিন্তা করো না। সামিয়া আর দ্বিমত করলেন না। ফোন এসেছে জরুরি। সেটা রিসিভ করে কানে লাগিয়ে ব্যাগ হাতে হাঁটা দিলেন বাড়ির বাইরের দিকে। সারিকাও আর বেশিক্ষণ টেবিলে থাকল না। নিজের মায়ের কথাগুলো তাকেও ভাবুক করে তুলেছে বোধ হয়। ইরাম চেয়ারে বসে ধীরে সুস্থে নাস্তা শেষ করল। অতঃপর সুগন্ধাকে নিয়ে ঘণ্টাখানেক বাদে বেরোল অ্যাপয়েন্টমেন্টের উদ্দেশ্যে। সমুদ্র থেকে ভেসে আসা নোনা বাতাস শরীরে লাগলে আলাদাই একটা অনুভূতি হয়। সুবিশাল সমুদ্রের সামনে নিজেকে তুচ্ছ লাগে। অথচ মনটা হয় ফুরফুরে। বালি দ্বীপের সমুদ্র সৈকতে বালির আস্তরণের উপর শুয়ে প্রকৃতির মায়া উপভোগ করতে বেশ লাগছে অরণ্যর। তার সঙ্গিনী এসকর্ট মেয়েটা চেয়ারে বসে সানস্ক্রিন মাখছে শরীরে। বিদেশিনীর পরনে সি বিচে ব্যবহৃত অতি ছোট সাইজের পোশাক। ওটাকে পোশাক না বলে অবশ্য অন্তর্বাস বলাই শ্রেয়। অরণ্য তাকিয়ে থাকল। গতকাল সারারাত একসাথে কাটানোর পরেও বিশেষ কোনো টান আসছে না। কোনো জিনিস একবার ব্যবহার করে ফেললেই আবার তার ভালো লাগে না। অথচ একটা জিনিস আছে, যেটার প্রতি সে চরম আসক্ত এবং এই মুহূর্তে অনেকখানি রুষ্ট। ইরাম খেলতে চাইছে তার সঙ্গে। মেয়েটার দম আছে বলতে হয়। বেশ তবে, ইরামের সঙ্গে তার মতো করেই খেলা হবে। মেয়ে মানুষ আজ হোক কাল হোক ভাঙবেই। অরণ্য শুধু বসে বসে সেই ভাঙার অপেক্ষা করবে। ইরামকে তার কাছে ফিরে আসতেই হবে। অরণ্য নিজে আনবে না। নিজের ইচ্ছায় দুই পায়ে হেঁটে হেঁটে আসবে তার দুয়ারে। এর চাইতে মধুর কোনো দৃশ্য হয় না।
যে পায়ে হেঁটে আসবে, সেই পা দুটোকে সে সেদিন রাতে কাঁধের উপর উঠিয়ে নেবে। বুঝিয়ে দেবে এতদিন যাবৎ ইরাম কি মিস করে গিয়েছে। ওয়ানা গেট ইনটু ওয়াটার? অরণ্য উঠে বসে বিদেশিনীকে শুধাল। মেয়েটি মাথা নাড়ল। নো ওয়ে। নট রিস্কিং মাই স্কিন। সুট ইয়োরসেলফ। অরণ্য উঠে দাঁড়ালো। হাফহাতা রঙিন শার্টটা খুলে রেখে উদাম শরীরে হেঁটে হেঁটে পানির কাছে গিয়ে দাঁড়ালো। নোনা জল তার পা ছুঁয়ে গেল। বিরাট হেসে সে ডাইভ দিল। বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর পানি থেকে মুখ তুলল সে। সমস্ত শরীর বেয়ে টপটপ করে গড়ানো পানির ফোঁটাগুলো সূর্যের আলোয় চিকচিক করতে লাগল। পেটানো শরীরের মাংসপেশিগুলো ফুলে ফেঁপে উঠল তার প্রতিটা কদমের সঙ্গে। কালো চুলগুলো লেপ্টে রইল কপালে। হালকা দাড়ি গজিয়েছে কয়েকদিনে। রুক্ষ থুতনিতে হাত ঘষে সে খেয়াল করল বিচের অন্যান্য কিছু রমণী তাকেই দেখছে। কেউ বা লুকিয়ে, কেউ আবার কোনো রাখঢাক বাদেই। বাঁকা হাসি ফুটল অরণ্যর ঠোঁটে। সে জানে, ফিরে যাওয়ার পথে এদের মধ্যে অনেকেই তার সঙ্গে কথা বলতে চাইবে। অ্যারন, অ্যারন। নিজের সৌন্দর্য নিয়ে বেশিক্ষণ সুখসাগরে ভাসতে পারল না অরণ্য। বিচে দাঁড়ানো তার বিদেশিনী এসকর্ট এক হাতে একটা ফোন তুলে লাফাচ্ছে। ওটা অরণ্যর ফোনই। অরণ্য নামটা বিদেশিরা উচ্চারণ করতে পারে না বিধায় সবসময় বিকৃত করে ফেলে। অরণ্য উঠে এলো। এক হাতে চুল ঝাড়তে ঝাড়তে মেয়েটার দিকে গিয়ে নিজের ফোনটা খপ করে হাতে নিল। দেশ থেকে কল এসেছে। চেয়ার থেকে তোয়ালে তুলে কাঁধে ছড়িয়ে সে রিসিভ করল ফোন। বল। ওপাশ থেকে কিছু একটা বলা হলো। সবকিছু শুনে ক্ষেপে যাওয়ার বদলে অরণ্যর ঠোঁটের হাসিটা আরো বিস্তৃত হল। ধারণ করল এক অশুভ রূপ। কেউ দেখল না সূর্যের আলো প্রতিফলিত হয়ে তার চোখজোড়া কেমন হিংস্র জন্তুর মতন জ্বলজ্বল করে উঠল। শিকারী শিকারের গন্ধ পেলে ঠিক যেমন করে, অরণ্যর মাঝেও তেমন অভিব্যক্তি ফুটে উঠেছে। জিভে নিজের নিচের ঠোঁটে লেহন করে নিয়ে অরণ্য বলল, আই সি। ফোনটা কান থেকে নামিয়ে স্ক্রিনের দিকে তাকালো। তাহলে তুমি এইভাবে আমার অ্যাটেনশন আদায় করতে চাও ডার্লিং? বেশ। তোমার পাওনা অ্যাটেনশন তোমাকে দেয়া হবে, খুব শীঘ্রই। জাস্ট ওয়েট ফর মি মাই ওয়ার্ল্ড। ইয়ানকে চেক আপ করানো হয়েছে। ডাক্তার বেশ কিছু উপদেশ দিয়েছেন। আপাতত নতুন পরিবেশ বলে ইয়ান মাঝে মাঝে ছটফট করছে এমনটাই বলা হয়েছে। মানিয়ে নিতে সময় লাগবে। বাকিটা রিপোর্ট এলে বোঝা যাবে। দুপুর হয়ে গিয়েছে প্রায়। ইরাম চেম্বার থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটছে, তার পাশে সুগন্ধা। ইয়ান প্রতিদিনকার তুলনায় একটু বেশিই শান্ত আজ। ডাক্তারের সামনেও তেমন হম্বিতম্বি করেনি। ইরামের বুকে মুখ গুজে পড়ে আছে। চেম্বারের বাইরে আরও মানুষ অপেক্ষা করছে। সকলেই ছোট ছোট শিশু। একদম বেশি ছোট কিংবা নবজাতক শিশুদের সঙ্গে মা বাবা দুজনই এসেছে। এই তো, ইরাম বের হতেই এক তরুণ দম্পতি তাদের 2 মাসের বাবুকে নিয়ে চেম্বারে ঢুকল। দৃশ্যটা মনোরম, তার সঙ্গে আবেগঘন। একজন শিশুর দায়িত্ব উভয় পিতা মাতার। যে কোনো প্রয়োজনে উভয়ের উপস্থিতি শুধুমাত্র দম্পতির বন্ধনই শক্ত করে না বরং শিশুর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। কারণ সে নিজের চোখে দেখে বড় হয় তার পিতা মাতার মাঝে সুসম্পর্ক আছে। সেটাই সে ভবিষ্যৎ জীবনে অনুকরণ করে। মলিন এক হাসি ফুটল ইরামের ঠোঁটে। ইয়ানের বাবা মানুষটা মোটেও কোনো উজ্জ্বল দৃষ্টান্ত নয়। ওই লোকটাকে এখানে সে কামনাও করে না। তার ছায়া ইয়ানের উপর পড়ুক সেটাও চায় না। তবে ইয়ান যে কোনো প্রকার সুস্থ সম্পর্কের বন্ধন দেখা ছাড়াই বড় হতে চলেছে সেটা তার কাছে স্পষ্ট। আপা, গাড়িটা একটু সুপার শপের সামনে থামাইতে বইলেন। ওইখানে মাশরুম পাওয়া যায়। আজকে আমি আপনাকে মাশরুমের স্যুপ কইরা খাওয়াব। অনেক মজা। সুগন্ধা নিজের কথা বলে যাচ্ছে। ইরামের শুনতে ভালোই লাগছে। করিডোরের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে তারা প্রায়। ঠিক এমন সময়ই সামনের দৃশ্য লক্ষ্য করে ইরামের পদক্ষেপ থেমে গেল। করিডোরের শেষে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সাইবান। একটা ওভারসাইজড হাফ হাতা টি শার্ট আর ঢোলা ট্রাউজার পরনে। চুলগুলো হালকা ভেজা ভেজা, ঘেমে গিয়েছে। কপালে ছড়িয়ে আছে। আইব্রো পিয়ার্সিংটা চিকচিক করছে। এক হাতে ফোন ধরা, কিছু একটা করছে অত্যন্ত মনোযোগ দিয়ে। ইরাম থেমে দাঁড়াতেই মুখ তুলে তাকালো সে। তারপর ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তুমি এখানে? অবাক না হয়ে পারল না ইরাম।
সাইবান মাথা কাত করে দেখল তাকে। তারপর জিজ্ঞেস করল, কেন? শাহরুখ খানকে আশা করছিলেন? না, অনুরাগকে আশা করছিলাম। ভালো আর হ্যান্ডসাম ছেলে। ইরাম জানে না হুট করে সে এমন জবাব কেন দিল। সাইবানকে দেখতে দেখতে ছেলেটার প্রভাব তার নিজের উপরেও পড়তে শুরু করেছে বোধ হয়। অনুরাগের কথা শুনে ভ্রু কুঁচকে ফেলল সাইবান। তার চোখ মুখের শান্ত ভাবটা হুট করেই অশুভ হয়ে উঠল। শুধু অনুরাগ কেন? স্যালাইন আর ওর বাচ্চাটা কি দোষ করেছে? ওদেরও আশা করতেন। না না, শুধু ওদের কেন, পুরো পাড়া মহল্লাকে আশা করতেন। পৃথিবীর সকল মানুষকে আশা করতেন। পৃথিবীর বাইরে মঙ্গোলিয়ানদেরও আশা করতেন। এরিয়া 51 থেকে এলিয়েনদের আশা করতেন। ভাইজান থামেন থামেন। যে হারে আগাইতেছেন, নাসার আগে আপনিই মহাবিশ্বের বাইরে বাইর হইয়া যাবেন। সুগন্ধার দিকে কটমট করে তাকালো সাইবান। জরিনার আম্মা সকিনা, পটকে দিয়ে চটকে ফেলবো একদম। আমি আবার নারী পুরুষ সমান অধিকারে বিশ্বাসী, পরে শাহবাগে গিয়ে গলা ছিঁড়লে লাভ হবে না, দেখিস কিন্তু। পরক্ষণেই ইরামের দিকে ঘুরে দাঁড়ালো সে। আর আপনি? স্বামী আসবে না তো কোন খাদানের খনি আসবে আপনার কাছে শুনি? ও বাবা, স্বামী আমার আছে? বুঝতেই পারিনি। ইরাম মজা করল। সাইবানকে খেপতে দেখে বেশ লাগছে তার। তির্যক এক হাসি ছুঁয়ে গেল বান্দার ঠোঁটে। আশেপাশে মানুষের উপস্থিতির কোনো পরোয়া না করেই হুট করে ঝুঁকে এলো সে। সুগন্ধার বড় বড় রসগোল্লার মতন চোখের দৃষ্টি উপেক্ষা করে ইরামের কানে কানে সে ফিসফিস করল। বুঝতে পারছেন না? নাকি বুঝতে চাইছেন না? সাইবানের একটি হাত উঠে এলো ইরামের কাঁধে। ভাঁজ করে তুলে দেয়া তার শাড়ির আঁচলটি আঙুলে ছুঁয়ে দিয়ে যুক্ত করল। ডোন্ট ট্রাই টু প্লে উইথ ইয়োর হাবি, দ্য কোচ অব দিস গেম মিসেস বেগুনি। ধক করে বুকের ভেতর একটা কাঁপুনি হলো ইরামের। ঠোঁটজোড়া অনুভবে ফাঁক হয়ে পড়ল। প্রসারিত দৃষ্টিতে দেখল সে সাইবানকে। বৃদ্ধাঙ্গুলে অধর ঘষতে ঘষতে আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে ইরামকে দেখছে সে। চোখাচোখি হতেই জিভ গালে ঠেকিয়ে অদ্ভুত ভঙ্গিটা করল সে, একেবারে বাজে অভ্যাস। ভয়ানক অভ্যাস। গাড়িতে পায়ে হেঁটে যাবেন নাকি শাড়িতে কোলে তুলে নেব? ইরামের গাল দুটো হালকা লাল হয়ে উঠল। এটুকুই। সে বেশি অনুভূতি দেখাল না আর। দ্রুত এগোলো করিডোর ধরে। পিছনে নীরবে হাসতে হাসতে এলো সাইবান। তার নয়নজোড়া ঘুরপাক খেতে লাগলো সামনে হেঁটে চলা ইরামের বেগুনি শাড়ি জড়ানো অবয়বে। ড্রিভারের পাশে বসল সুগন্ধা। পিছনে ইরাম আর সাইবান। সুগন্ধার কথামতো সুপারশপের সামনে থামা হলো। বেচারি ড্রাইভারকে সঙ্গী বানিয়ে নাচতে নাচতে পছন্দের মাশরুম কিনতে চলে গেল। গাড়ির ভেতর এখন শুধু সাইবান আর ইরাম। ইয়ান ইরামের কোলে নড়াচড়া করছে। আশেপাশে দেখছে কৌতূহলী দৃষ্টিতে। বাইরে গেলেই সে এমন করে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে হঠাৎ জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল রাস্তার একপাশে ভুট্টাওয়ালা বসেছে। তার মনে পড়ল, কলেজ ভার্সিটি যাওয়ার সময় এভাবেই ভুট্টা খাওয়া হতো। বিকালে ভাইদের নিয়ে বেরোলে দুজনই বায়না ধরত। পুরাতন স্মৃতিগুলো তাকে নস্টালজিক করে তুলল মুহূর্তেই। সাইবান আর চোখে দৃশ্যটা খেয়াল করেছে। দ্বিতীয় কোনো কথা না বলেই গাড়ির দরজা খুলে সে বাইরে পা রাখল। পোটলার দাঁত হয়নি তো কি হয়েছে? পোটলার মায়ের তো হয়েছে। তার সামনে আমার চেঙ্গিস ফেইল। বলেই সে হাত বাড়িয়ে দিল ইরামের দিকে। ভুট্টা চলবে? ইরাম প্রথমটায় সাইবানের বাড়িয়ে দেয়া হাতের দিকে অপলক চেয়ে রইল। পরক্ষণে হাতটা ধরল। এই নিয়ে দ্বিতীয়বার হাতটা ধরা হলো তার। সাইবান আর ইরাম দুজনই হেঁটে ভুট্টাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। মামা 4টা ভুট্টা। 4টা কেন? ইরাম সাইবানকে জিজ্ঞেস করতেই ভ্রু তুলে বলল। বাবারে! ড্রাইভার আর সকিনা? জরিনার আম্মা সকিনা আমার পেট কেটে ভুট্টা বের করে খাবে, ওকে না দিলে? ওকে চেনেননি আপনি? যাহ, মেয়েটা অতটাও খারাপ না যতটা তুমি মনে করো। নতুন নতুন তো, আপনাকে শরম পেয়েছে। 2 দিন ওয়েট করুন, ওর নাগিনী রূপ এই বেরোলো বলে। সারাদিন নাগিন সিরিয়াল দেখতে থাকলে তো এমনি হবে। ইরাম ফিক করে হেসে ফেলল। বাড়ির মালিকের সঙ্গে সেখানে এক প্রকার আশ্রিতা প্রায় মেয়ের এমন দুষ্টু মিষ্টি সম্পর্ক তার কেন যেন ভীষণ ভালো লাগল। ভুট্টাওয়ালা ভুট্টা সেকে মশলা মাখিয়ে ইরামের হাতে দিল।
সাইবান নিজে থেকেই এগিয়ে এসে দুহাত বাড়িয়ে দিল ইয়ানকে ধরার জন্য। ইরাম খানিকটা ইতস্তত করলেও শেষমেশ দিল। অবাক নয়নে খেয়াল করল সাইবান কতটা সাবধানে ধীরে ধীরে ইয়ানকে ধরে নিজের বুকে ঠেকাল। আজ বোধ হয় সত্যিই তার অবাক হওয়ার দিন। নিজের ভুট্টাটা সাইবান অন্য হাতে ধরতেই ইয়ান ছোট্ট মুখ বাড়িয়ে জিভ বের করে ফেলল চেটে দেয়ার জন্য। সাইবান সঙ্গে সঙ্গে তাকে দূরে সরিয়ে ধরল। ইস, সাহস কত্তবর পোটলার! আমার খাবারের ভাগ চায়। আই আ ইয়ান তার হাতের কবজি খামচে ধরতে চাইল। মুখ বেয়ে লালা গড়িয়ে পড়ল ছোট্ট বাচ্চাটার। সাইবান তাকে রীতিমতো টেনে কাঁধের উপর তুলে বলল, আমার খাবারের ভাগ চাওয়ার আগে বল, তোর খাবারের ভাগ দিবি? ইরাম ভুট্টা চিবাতে চিবাতে কেশে ফেলল। সাইবানের মুখে লাগাম আর মনে লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? সাইবান ইয়ানকে দেখিয়ে দেখিয়ে ভুট্টায় কামড় দিতে লাগল। উহু মামা, আগে দুধের দাঁত বানা, তারপর আসিস। ফোকলা কোথাকার! অ্যা অ্যা ইয়ান প্রায় কাঁদো কাঁদো হয়ে গেল। তাই দেখে শয়তানি হাসি হাসতে লাগল সাইবান। তবে পুরোপুরি কান্নার ভাগ্য হল না। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন তরুণী হঠাৎ করেই থেমে দাঁড়ালো তাদের সামনে। একজন অতি উত্তেজিত মেয়ে এসে বলল, কি কিউট বেবি, একটু আদর করি? ইয়ানের কান্নাভাব মুহূর্তেই মিলিয়ে গেল। মারি দেখিয়ে অদ্ভুত ভঙ্গি করে সে মেয়েগুলোর দিকে চেয়ে রইল। সাইবান বলল, ওই দেখেছ, মেয়ে দেখলেই মন খুশি হয়ে যায় না? আই ক্যান ফিল ব্রো, আই ক্যান টোটালি ফিল। মেয়েগুলো ঘিরে দাঁড়িয়ে ইয়ানকে আদর করে দিতে লাগল। ইরাম সতর্ক চোখেই দেখছে। তবে এটাও খেয়াল করল সাইবানও বিশেষ অসতর্ক নেই। হাসি মজার মুডে থাকলেও তার চোখের তীক্ষ্ণ দৃষ্টি ইয়ান আর প্রতিটি মেয়ের দিকে বিশেষ খেয়াল রাখছে। ইরামের মনে ভীষণ উষ্ণতা ভর করল। একটা মেয়ে ইয়ানের গাল টেনে দিয়ে বলল, বেবি অনেক কিউট। আপনার ছোট ভাই? সাইবান ইয়ানকে নিজের বুকে ঠেকিয়ে অপ্রত্যাশিত একটি উত্তর করল, মাই বেবি বয়। পর্ব সংখ্যা 13। সময়টা বিকাল বেলা। নার্সারি গ্লাইডারে হেলান দিয়ে বসে ইয়ানকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছে ইরাম। ফর্মুলা মিল্ক নয়, ব্রেস্ট পাম্প ব্যবহার করে সে পাম্প করে সংরক্ষণে রেখেছিল। সেটাই খাওয়াচ্ছে। এখন একটু সুবিধা অনুভব করছে সে। অতিরিক্ত চাপে বুকে আর তেমন একটা ব্যথা হয় না যেটা আগে হতো। ঢুলুঢুলু চোখে ইরামের বুকে শুয়ে ফিডার চুষছে ইয়ান। চুকচুক করে একটা শব্দ হচ্ছে তাতে। এই শব্দটা ইরামের ভীষণ প্রিয়। মুচকি হেসে ছেলের পিঠে আলতোভাবে হাত বোলাতে বোলাতে নার্সারি গ্লাইডারে দুলছে সে। এই আসবাবটাও ভীষণ কাজের এবং আরামদায়ক। দেখতে পুরোদস্তুর রাজকীয় ভেলভেট সোফার মতন, অথচ বসলে আরামকেদারার ন্যায় দোল খায়। বাচ্চারা এতে আরাম পায়, খুব সহজেই শান্ত হয়ে পড়ে। মায়েরও ভীষণ সুবিধা। যেখানে সেখানে যেমন তেমনভাবে ব্রেস্ট ফিডিং করার ঝক্কি পোহাতে হয় না। এজন্য এটাকে ফিডিং চেয়ারও বলা হয়। এমন বস্তুও আজকাল আবিষ্কার হয়েছে ভেবে ইরাম বেশ অবাক হয়। ইয়ানের সাথে সাথে তার চোখজোড়াও বুজে এসেছিল প্রায়। এমন সময় রুমের ভেতরে এলো সাইবান। আজ সারাটা সকাল সে বাইরেই ছিল। আর কিছুদিন বাদেই তার বড় একটা শো আছে। সেটার জন্যই প্র্যাকটিস ছিল। সঙ্গে টুকিটাকি কাজও সেরে এসেছে। রুমে ঢুকেই ইরামের ইয়ানকে খাওয়ানোর দৃশ্যটা তার তীক্ষ্ণ চোখজোড়াকে খানিক নরম করে তুলল। খানিকটা গভীর দৃষ্টিতেই দেখল সে, প্রাণ ভরে। তারপরে নিজে থেকেই বিব্রত অনুভব করে গলা খাকারি দিল। শব্দ কানে যেতেই ইরাম চোখ খুলে ফেলে সামনে তাকালো। আলাদিন! আস্তে করে উচ্চারণ করল সে। তারপর বুকের উপর থেকে অতি সাবধানে ইয়ানকে তুলে ধরল। বেচারা ততক্ষণে ঘুমিয়ে কাদা। ফিডার রেখে ছেলেকে নিয়ে বিছানার মাঝখানে শুইয়ে দিল ইরাম। পাতলা কম্বল দিয়ে ঢেকে দিল ছোট্ট শরীরখানি। মুখের দুই পাশে দুহাত মুঠো পাকিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইল ইয়ান। গোসল করে নাও। আমি সুগন্ধাকে খাবার দিতে বলছি। ইরাম বলে উঠতেই সাইবান মাথা নাড়ল। না, আমি খেয়ে এসেছি বাইরে থেকে। নিজের শরীর থেকে সাবধানে জ্যাকেট খুলে নিয়ে বিনা শব্দে হেঁটে গিয়ে ক্লোজেটে ঝুলিয়ে রাখল সে। তারপর গলা নামিয়ে নরম সুরে বলল, আপনার আজকে রাতে কোনো কাজ আছে? ফিডার আর পাম্প গুছিয়ে রাখতে রাখতে ইরাম জানালো, না। কেন হঠাৎ? আমার সাথে একটু বেরোবেন তাহলে? পোটলাকে রেখে যেতে হবে, ঘুম পাড়িয়ে যাবেন। চিন্তা নেই,
শীষ আর জরিনার আম্মা সকিনাটা দেখে রাখবে। ইরাম ভ্রু কুঁচকে ফেলল। কি এমন কাজে যেতে হবে? আমার বন্ধু বান্ধবদের সাথে আপনাকে পরিচয় করাবো। ওরা বায়না ধরে বসেছে। বন্ধু? অনুরাগ, আফনান ওরা? কিন্তু ওরা তো আমাকে দেখেছে। ক্লোজেটের দরজা আটকে ঘুরে দাঁড়ালো সাইবান। বুকে দুবাহু বেঁধে জানালো, অনুরাগরা আমার ক্লোজ ফ্রেন্ড। ওরা বাদেও কিছু চেনাজানা মানুষ আছে। কলিগ বলতে পারেন। যাদের সাথে আমি চলাচল করি, কাজ করি। আজ সন্ধ্যায় ওদের ছোটখাটো একটা পার্টি দেব ভাবছি। আমাদের তো কোনো রিসেপশন হয়নি, এটাকে তেমন কিছু ধরে নিন। ইরামের মনের ভেতর কেমন যেন খচখচ করল। এই বিয়েটা অস্থায়ীভাবে শুরু হয়েছে। যদিও শুধুমাত্র সে এবং সাইবানি সেই কথা জানে। তবে এভাবে তাকে ছেলেটার নিজের সার্কেলের সাথে পরিচয় করানোর কি দরকার? যত রাখঢাক করা যায়, আড়ালে আবডালে থাকা যায় ততই মঙ্গল, তাই না? তাহলে? কিন্তু ইরাম প্রশ্নটা করতে পারল না। সাইবানের কিছু অতীত আচরণ তাকে বিস্মিত করেছে। ছেলেটার বৈশিষ্ট্য বুঝতে পারলেও তার মন বুঝতে বেগ পোহাচ্ছে ইরাম। তাই সে আর দ্বিমত করল না। ঠিক আছে। আমি ইয়ানকে খাইয়ে, ঘুম পাড়িয়ে রেখে যাব। তবে বেশি দেরি করা যাবে না। তুমি থাকলে থেকে যেও, আমি চলে আসব। ওকে। একটু থেমে সাইবান হঠাৎ এগিয়ে এলো। বাইরে থেকে আসার সময় কাঁধে একটা ব্যাগ ছিল তার, সেটা কাউচের উপর রেখেছে। ব্যাগটা খুলে একটা শক্ত কার্ডবোর্ডের দারুণ বক্স বের করল সে। মখমলের মতন ডিজাইন চারপাশে। বক্সটা নিয়ে সে ইরামের কাছে গিয়ে দাঁড়ালো। এগিয়ে দিল। কৌতূহলী হয়ে ইরাম বক্সটা হাতে নিল। এটা কি? আজ রাতে পরবেন? এটুকুই। কোনো ব্যাখ্যা নেই। সাইবান তোয়ালে তুলে নিয়ে হেলেদুলে নিজের জাকুইর ভেতর চলে গেল। এখন 2 ঘন্টার আগে ছেলেটার দেখা পাওয়া যাবে না। কি যে করে ওটার ভেতরে কে জানে। অবশ্য একবার ঢুকলে ইরামেরও বের হতে মন চাইবে না জানে সে। বক্সটা নিয়ে সে নার্সারি গ্লাইডারে বসল। উপরের ঢাকনাটা খুলতেই ভেতরের দৃশ্য তার চোখজোড়া প্রসারিত করে ফেলল। একটি গোলাপি রঙের জামদানি শাড়ি, সঙ্গে স্বর্ণালী বর্ণের কারুকার্য করা একটি নেকলেস। আসল সোনা নাকি বুঝতে পারল না ইরাম। শাড়িটাও তার ব্যবহার করা সাধারণ সুতির শাড়ি নয়। চোখ পিটপিট করল রমণী। আনমনে জিনিসগুলো ছুঁয়ে দিয়ে মুখ তুলে জাকুইর বন্ধ দরজার দিকে তাকালো। হঠাৎ এসব? এখন যখন ভাবছে, তখন ইরামের মনে পড়ল বিয়েতে সকলের থেকেই মোটামুটি উপহার পাওয়া হয়েছে তার। এমনকি সারিকা এবং মিসিরের পক্ষ থেকে একজোড়া স্বর্ণের দুল এবং ইয়েনের জন্য প্লাটিনামের একটা চেইন পেয়েছে সে। কিন্তু সাইবানের তরফ থেকে কিছু আসেনি। সে চায়ও নি। উপহার চাইবার মতো কিংবা প্রত্যাশা রাখার মতন করে তো বিয়েটা হয়নি। এটাই ইরামের স্বামীর দেয়া প্রথম উপহার। বাক্যটা নিজে থেকেই হৃদয় ধ্বনিত হল। ইরাম বলতে পারবে না কেমন যেন অনুভূত হলো বুকের ভেতর। এমন নয় যে সে অরণ্যর কাছ থেকে কোনোদিন কোনো উপহার পায়নি। বরং পেয়েছে, এর চাইতেও দামি কিছু। অরণ্য তাকে বিয়ের উপলক্ষ বাদে প্রথমবার ভীষণ দামি এক উপহার দিয়েছিল। রুবির লকেট। টকটকে লাল, ইরামের উজ্জ্বল শ্যামলা ত্বকের সঙ্গে দারুণ মানাতো যখন সে গলায় পরত। কিন্তু সেই উপহারের অনুভূতি একেবারেই আলাদা। কারণ সেই রুবির লকেটটা ইরাম পেয়েছিল অরণ্য তার গায়ে প্রথমবার হাত তোলার পর। সন্ধ্যা 7:30। সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে সাইবান। পুরোপুরি প্রস্তুত সে। অনুরাগ ইতোমধ্যেই মেসেজ দিয়ে রেখেছে তারা কোথায় আছে জানতে চেয়ে। সাইবান গলা উঁচিয়ে ডাকল, কই? আপনার হলো? এই আসছি। 2 তলা থেকে ইরামের জবাব ভেসে এলো। তির্যক হাসল সাইবান। নারী জাতি এক কিসিমের। হোক সে কোনো সাধারণ তরুণী কি ইরামের মতো বোজদার নারী। স্বামীকে অপেক্ষা তাদের করাতেই হবে। ভিআইপি এন্ট্রি নেবে এরপর। আনমনে বিড়বিড় করল সাইবান। ঠিক তখনই তার কানে ঠকঠক আওয়াজ এলো। ফোন হাতেই সামান্য মাথা কাত করে পিছনে তাকালো সে। ওইখানেই বুঝি তার গোটা জগৎ থেকে গেল তৎক্ষণাৎ। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে ইরাম। তার দেয়া গোলাপি জামদানি শাড়িটা অঙ্গে জড়ানো। লম্বা চুলগুলো মাঝখানে সিথি করে কাঁধের দুপাশে ছেড়ে রেখেছে। হাতে একটা হ্যান্ডা ব্যাগ, পায়ে 2 ইঞ্চির হিলের জুতা। গলায় স্বর্ণের নেকলেসটি শোভা পাচ্ছে। হাতে সামিয়ার গড়িয়ে দেয়া চুড়ি আর নাকে ছোট্ট একটি নোসপিন।
পুরোদস্তুর নতুন বিবাহিত রমণী লাগছে তাকে। হালকা সেজেছেও। ঠোঁটের লিপস্টিক এবং চোখের নিচে সরু কাজলের কারণে বোঝা যাচ্ছে। হাজার চাওয়া সত্ত্বেও নিজের দৃষ্টি ফেরাতে পারল না সাইবান। অজান্তেই হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল তার। ইরাম যে আগুন সুন্দরী তা নয়, কিন্তু তার এমন পরিপাটি অবয়ব থেকে চোখ ফেরানো দেয়। ইস, কেন যেন শাড়িটা এনেছে। এই শাড়িটা খুব শীঘ্রই তার বিপদের কারণ হতে যাচ্ছে ভেবে একটি শুকনো ঢোক গিলল সাইবান। হুম, চলো, আমি রেডি। কাঁধের উপর আঁচল টেনে সাইবানের সামনে এসে দাঁড়ালো ইরাম। এতক্ষণে ঘোর কাটল তার। মাথা ঝাঁকিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। তোর মনের সমুদ্র বন্দরে 11 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হলো। বিড়বিড় করল সাইবান। ভ্রু তুলে ইরাম শুধাল। কি? জোরে বলো, শুনতে পাইনি। অ্যাহেম। কিছু বলিনি। চলুন। তাড়াতাড়ি উল্টো ঘুরে হাঁটা দিল সাইবান। ইরাম কাঁধ তুলে ঠোঁট উল্টে তার পিছু নিল। 20-25 মিনিটের পথ। সাইবান গাড়ি থামালো একটি রেস্টুরেন্টের সামনে। স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে ভেতরে দেখা যাচ্ছে। গোটা সেকেন্ড ফ্লোরটা আজকে রাতের জন্য বুক করেছে সাইবান। গাড়ি থেকে বেরোতেই ইরামও দরজা খুলে বেরিয়ে এসে মাথা তুলে সামনে তাকালো। পার্কিং লটে আরও বেশ কিছু বাইক, গাড়ি চোখে পড়ছে। সকলে প্রায় চলে এসেছে হয়তো। আসুন। ইরামের দিকে একটি হাত বাড়িয়ে দিল সাইবান। সেই হাতের দিকে তাকিয়ে এক মুহূর্তের দ্বিধা শেষ অবশেষে হাতটা ধরল ইরাম। সাইবানের পিছু পিছু এগোলো। আজকে ছেলেটা ক্যাজুয়াল পরেছে, তবুও একটা অদ্ভুতুরে ম্যাচিওর ভাব দিচ্ছে। ডার্ক কফি বর্ণের ব্লেজার এবং ফর্মাল প্যান্ট, ভেতরে কালো টি শার্ট। একটা সিলভার চেইন ঝুলছে, তাতে আবার তার নামের প্রথম অক্ষর এ ঝুলছে। সিঁড়ি বেয়ে দুজনেই 2 তলায় উঠে গেল। ইরাম জানে না কেন যেন ক্রমশ শক্তভাবে চেপে ধরল সে সাইবানের হাতটা। কারণ সে জানে, এখন কোনো সামাজিক গাদারিংয়ে নয় বরং যুদ্ধক্ষেত্রে যাচ্ছে সে। ভিন্ন ধরনের যুদ্ধ। 2 তলায় বেশ সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে। ইতোমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। মাঝখানে একটা বড় টেবিল। সেখানের কিছু চেয়ার এখনো ফাঁকা। 20-25 জন মতো হবে এখানে। সাইবান আর ইরাম ঢুকতেই সবাই মুখ ঘুরিয়ে তাকালো। বিরাট এক গুঞ্জন ছড়িয়ে পড়ল চারদিকে। হ্যালো গাইও, হোপ ইউ আর নট ডেড ইয়েট। সাইবানের সম্ভাষণে মুহূর্তেই হাসির রোল ছড়িয়ে পড়ল। বেশ কয়েকজন ছুটে এসে একে একে তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে লাগল। এদের ইরাম চেনে না। সাইবান ইরামের হাতটা এক হাতে ধরে রেখে অন্য হাতে সকলের সঙ্গে করমর্দন করল, আলিঙ্গন বিনিময় করল, কথাবার্তাও বলল, পরিচয়ও করিয়ে দিল। অথচ এই দীর্ঘ সময়ে একটা সেকেন্ডের জন্য ইরামের হাতটা সে নিজের হাত থেকে ছাড়ল না। তার এমন কাণ্ড দেখে একজন তো বলেই বসল, বাহ, এর মধ্যেই ভাবি আঁচলে বেঁধে ফেলেছে। দেখ, হাতটা ছাড়ছেই না, যেন ছাড়লেই ভাবি পালিয়ে যাবে। বিনিময়ে বাঁকা হেসে সাইবান উত্তর করল, কি করি বল? বউয়ের মতো বউ হলে আর ছাড়তে ইচ্ছা করে? ও ও ও ও। সাইবানের কথার ভিত্তিতে তরুণদের মাঝে শোরগোল পড়ে গেল। ইরাম প্রথমটায় বেশ বিব্রত হলেও বিষয়টা কেন যেন তার খারাপ লাগল না। সাইবান যেদিকে যেদিকে যাচ্ছে, হাত ধরে রাখার কারণে তাকেও যেতে হচ্ছে। ক্ষণে ক্ষণে সে তাকিয়ে সাইবানের হাতে ধরে রাখা নিজের হাতটা দেখল। মিনিট 10 বাদে সবার সঙ্গে প্রায় পরিচয় পর্ব শেষ করে সাইবান ইরামকে বড় টেবিলটার দিকে নিয়ে গেল। অনুরাগ, আফনান, নীরব সকলে আগে থেকে এখানে এসে বসেছে। সাইবান চেয়ার টেনে দিল ইরামকে, স্ত্রী বসতেই সে নিজেও তার পাশের চেয়ারে বসে পড়ল। যাক বাবা, অবশেষে সেলিব্রিটির দেখা পাওয়া গেল। অনুরাগ বলতে না বলতেই নীরব প্রতিবারের মতো নাকি সুরে খেকিয়ে উঠল। আলাদিন, তোর চেরাগ কোথায়? প্রতিবারের মতো ঝাঁজ নিয়ে জবাব না দিয়ে খিলখিল করে হাসল সাইবান, বলল, চেরাগ বাসায়, ঘুমায়। দোয়া কর যেন বাতি জ্বালিয়ে আবার কেঁদে না ওঠে। না হলে মাকে নিয়ে ছুটতে হবে আমার পার্টি শেষ হওয়ার আগেই। একে অপরের দিকে তাকিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করল বন্ধুদের দল। তারপর আবার নিজেরাই নিজেদের কাহিনী বুঝে হাসাহাসি করে মরল। কিছু বলা উচিত ভেবে ইরাম বলল, তোমরা ভালো আছো? অনুরাগ, কি খবর তোমার? জি বৌদি, একদম ঝাক্কাস। ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে লেমনেড সার্ভ করা হয়েছে।
নিজের গ্লাসে চুমুক দিয়ে আর চোখে অনুরাগের দিকে চেয়ে সাইবান শেষে বলে বসল, যাওয়ার সময় আমার সাথে একটু আলাদাভাবে কথা বলবি। কেন? কি এমন গোপন কথা বলবি শুনি? সেটা তখনই জানতে পারবি। অশুভ হাসল সাইবান। অনুরাগ ওই হাসি আর ভুতুড়ে চোখের দৃষ্টিটা খুব ভালো করে চেনে। শিউরে উঠল সে। সাইবানের সঙ্গে সে কি এমন করেছে যে এভাবে বদলা নিতে চাইছে? মানুষের উপস্থিতির কারণে অবশ্য সেটা সরাসরি জিজ্ঞেস করা আর সম্ভবপর হল না। বেশ খানিকটা সময় গল্পগুজব করার পর ওয়েটার এলো জিজ্ঞেস করতে মেইন কোর্স দিয়ে দেবে কিনা। সাইবান আশেপাশে তাকিয়ে বলল, সকলে এসেছে, কেউ আসার বাকি আছে আর? সবাইকেই দেখছি, শুধু তিতলি ছাড়া। আফনান টেবিলের একমাত্র খালি চেয়ারটার দিকে ইঙ্গিত করে বলল। সাইবানের চেহারায় একটা চিন্তার ছায়া ভর করল। গ্রুপে সবাইকে ইনভাইট করেছি। তোদেরকে তো আলাদাভাবেও বললাম। ও কি আসবে না? তুই ডাকবি আর আমি আসব না, মেরে জিনি? সুরেলা মেয়েলি কণ্ঠস্বরটা ঠিক পিছন থেকে ভেসে এলো। সকলে ঝট করে ঘুরে তাকালো পিছনে। লাস্যময়ী ভঙ্গিতে হেলেদুলে ভেতরে প্রবেশ করল তিতলি। চিকচিকে একটা পার্টি শাড়ি পরনে। কাকতালীয়ভাবে তিতলির শাড়িটাও গোলাপি রঙের। তার উপর সিলভার জড়ি ঝোকমক করছে। ভীষণ জেল্লাদার রমণী। ভিড়ের মাঝে সবার আগে চোখে পড়ার মতন চেহারা এবং শারীরিক গঠন। চাপা কোমরে একটা কোমরবন্ধনী চিকচিক করে দুটি ছড়াচ্ছে। বন্ধুদের দল ততক্ষণে মহাবিস্মিত। নীরব জোরেই বলে বসল, তিতলি আর শাড়ি। আমাকে একটা চিমটি কাটতো আফনান, আমি স্বপ্ন দেখছি না তো? স্বভাবতই উপস্থিত অধিকাংশ পুরুষের দৃষ্টিই তিতলিতে আবদ্ধ। মেয়েটি এমনভাবে হেঁটে বড় টেবিলের কাছে এলো যেন ফ্যাশন শোতে ক্যাটওয়াক করছে। সাইবান নিজের চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য তিতলির দিকে হাত বাড়িয়ে দিলেও মেয়েটি এসে সোজা তাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিল। ইরাম তাকিয়ে আছে লক্ষ্য করে ওপাশ থেকে মুখ বাড়িয়ে অনুরাগ বলল, তিতলি আমাদের স্কুল জীবনের বান্ধবী, তাই ওর সাথে আমরা অনেক ক্লোজ। যদিও ব্যাখ্যার প্রয়োজন ছিল না, তবুও বন্ধুর জন্য অনুরাগ কাজটা করল দেখে মুচকি হাসল ইরাম। হাত নেড়ে বলল, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। তিতলি তক্ষুনি ইরামের চেয়ারের কাছে চলে এলো। সাইবানের মতো করেই হাত বাড়িয়ে ইরামের কাঁধ জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, হাই, আপনাকে দেখার যে কত ইচ্ছা হয়েছিল জিনির কাছে শুনে। ফাইনালি আজকে দেখা পেলাম। আমি তিতলি চৌধুরী। ইরাম কিবরিয়া। আমারও ভালো লাগছে। তুমি খুব মিষ্টি একটা মেয়ে তিতলি। গ্লস দেয়া ঠোঁটে বিরাট হেসে হেঁটে গিয়ে সাইবানের অন্য পাশের চেয়ারটা দখল করে নিল তিতলি। টেবিলে একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল বিধায় ইরাম কিংবা কেউই বিশেষ নজরপাত করল না। তিতলির আগমনের মধ্য দিয়ে যেন উত্তেজনা আরও বাড়ল চারদিকে। খাবার পরিবেশন করা হলো সবাইকে। গল্প করতে করতে খেতে লাগলো সকলে। তারপর বল, বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু? শুরুটা করল আফনান। সাইবান নিজের প্লেটের ফ্রাইড রাইস নড়াচড়া করে বলল, তুইও বিয়েটা সেরে ফেল, নিজে থেকেই বুঝে যাবি। ইস, আমার এত জলদি নিজের কপাল পোড়ানোর শখ হয়নি। হেসে উঠল সবাই। ইরাম এক চামচ খাবার মুখে দিয়ে চিবিয়ে তারপর বলল, কেন আফনান? বিয়ে মানেই কি শুধু কপাল পোড়ানো? তোমাদের জেনারেশন বিয়েকে অনেক বেশি ভয় পায়। ঠিক। বিয়ে হলো একটা মনের মিলের ব্যাপার, মানুষটাও মনের মতন হতে হয়। সেই কারণে বিয়ে সবসময় ভেবেচিন্তে করতে হয়। তিতলি বলে উঠল। নিজের চামচ প্লেটে রেখে দুহাত তুলে ঝংকার খেলিয়ে বলল, নো অফেন্স, বাট জিনির বিয়েটা তো আর পাঁচটা বিয়ের মতো খুব স্বাভাবিক নয়। তাই আর কি। ভ্রু কুঁচকে ফেলল সাইবান। মাথা কাত করে তিতলির দিকে তাকালো। স্বাভাবিক নয় মানে কি? ও বোধ হয় সিনিয়র জুনিয়রের ব্যাপারটা বলছে। তিতলি বেশ জোরেই কথা বলে। তার কণ্ঠ সবাই শুনতে পেয়েছে। তাই অন্য পাশের টেবিল থেকে একজন বলল, এতক্ষণ যাবৎ কেউ মুখ ফুটে মনের কথাটা বলতে পারেনি। তবে তিতলি শুরু করাই এখন সকলের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ল। এমনভাবে বলছিস যেন পৃথিবীতে এর আগে কেউ কখনো সিনিয়র কোনো মেয়েকে বিয়ে করেনি। বুকে দুবাহু বেঁধে খানিকটা বিরক্তি নিয়ে বলে উঠল নীরব। তিতলি হাসল। ব্যাপারটা অমন নয় যে বিয়ে করেনি বা করা যাবে না। অবশ্যই যাবে, আমাদের ধর্মে জায়েজ করা হয়েছে, আমরা অস্বীকার করতে পারি না।
তবে এই আধুনিক সময়ে এসে মনের দিক থেকে বিষয়টা একটু বেমানান। সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। কারণ দিনশেষে সবকিছুর আগে দরকার নিজের পার্টনারের সঙ্গে বোঝাপড়া আর মনের মিল। এখন তোর পার্টনার যদি তোকে সেই কমফোর্ট প্রোভাইড করতে না পারে তাহলে লং টার্মে সেটা ইফেক্ট করবেই করবে। এখানে রাখঢাকের কিছুই নেই। যতই আমরা গলা উঁচু করে বলি না কেন এইজ ডাই নট ম্যাটার, দিনশেষে অসীম ইচ্ছাশক্তি না থাকলে এইজ অলওয়েজ ম্যাটার্স। জেনারেশনের পার্থক্য বয়ে আনে চিন্তাধারার পার্থক্য। আজ হোক, কাল হোক সেই পার্থক্যটা ধরা পড়বেই। তখনই মনোমালিন্য হবে, অশান্তি হবে। কারণ দুজনের মনে হবে তারা দুজনেই ঠিক। কেউ ভুল না। তাদের দোষও দেয়া যাবে না কারণ দুজন দুই ভিন্ন জেনারেশন থেকে বিলং করে যেহেতু। তিতলির পরপর অন্যান্যরাও বলতে লাগল। এক এক টেবিলে রীতিমতো আলাপ আলোচনা শুরু হয়ে গেল। যুক্তি দেয়া, যুক্তি খণ্ডন, পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা। এখানে বেশিরভাগ ছেলেমেয়েই তরুণ তরুণী। তাই তাদের কথাবার্তা যথেষ্ট মার্জিত হলেও কেউই তিক্ত ব্যাপারটা প্রকাশ করতে রাখঢাক করছে না। ইরাম শুধু অজস্র কথা শুনে গেল। এমন না যে কেউ তাকে সরাসরি কিছু বলছে বা অপমান করছে। তেমন কিছুই না, বরং তাকে কেউ অসম্মানও করেনি। তবে এই আলাপ আলোচনা, বয়সের বিভেদ, জেনারেশনাল পার্থক্য এর বিপক্ষে ইরামের কাছে কোনো যুক্তি নেই। প্রত্যেকের কথায় বাস্তবতা আছে। সে নিজেও এই বিষয়টা নিয়ে বিশেষ শঙ্কিত। ইরাম নিজের খাবারের দিকেই মনোযোগ দেওয়ার চেষ্টা করল। টেবিলে বসে থাকা অনুরাগ, আফনান আর নীরবও চুপ করে গিয়েছে। কেউই বুঝতে পারছে না কি বলে পরিবেশটা বাগে আনা যায়। সাইবানও শান্ত, একটু অতিরিক্ত শান্ত। চামচের পর চামচ শুধু মুখেই দিচ্ছে, যান্ত্রিক মেশিনের মতন। উজ্জ্বল চেহারায় কোনো অভিব্যক্তি ধরা পড়ছে না। যেন নিজের আলাদা জগতে আছে। ছেলেটার জন্য ইরামের খারাপ লাগল। কারণ, কোনো পুরুষেরই এমন কথা শোনা উচিত না যেখানে তার ব্যক্তিগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মানুষ খোলাখুলি আলোচনা করবে। ঝুঁকে স্টেকের পিস মুখে দিতে গিয়ে সাইবানের ব্লেজারের কলারে খানিকটা সস লেগে গেল, সে খেয়াল অবধি করল না। ইরাম মুখে কিছু না বলে নিঃশব্দে একটা টিস্যু তুলে নিল। তখনও চারিপাশে আলাপ আলোচনা জারি আছে। সিনিয়রে জুনিয়রে শুধু মাখো প্রেমটাই হয়, ভালোবাসা হয় না। বন্ধুদের দলের হাজার কথাবার্তার মাঝেও তেমন বিশেষ প্রতিক্রিয়া আর দেখাল না ইরাম। সেই নীরবে একপাশে ঝুঁকে হাতের টিস্যুটা দিয়ে সাইবানের কলারে লেগে যাওয়া শ্বাসটুকু মুছে নিল। ছেলেটা নিজের ঘোর থেকে বেরিয়ে নিচে তাকালো। দেখল কিভাবে সযত্নে ইরাম তার কলার পরিষ্কার করে দিল। মোছা শেষ করে যেই না সে রমণী ঘুরে বসতে যাবে ঠিক তখনই হঠাৎ সাইবান নিজের মুখটা ঘুরিয়ে ঠিক তার কপাল বরাবর উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। উপস্থিত প্রত্যেকের সামনে, সরাসরি, কোনো দ্বিধা ছাড়াই। হতভম্ব ইরাম জমে গেল। মুহূর্তের ভেতর তার হাত থেকে টিস্যুটা ফসকে নিচের মেঝেতে পড়ে গেল। আফনান, নীরব, অনুরাগ এমনকি অন্য পাশে থাকা তিতলীয় প্রসারিত নয়নের দৃশ্যটি দেখে গেল। অথচ সাইবানের হেলদোল নেই। যেন যা করছে তা তার নিত্যদিনের কাজ, অতি প্রিয় অভ্যাস। ইরামের কপালে চুমু খেয়ে সে স্বাভাবিক গলায় বলল, থ্যাঙ্কস, মিসেস আলাদিন। হাসি ফুটল অনুরাগদের ঠোঁটে। সাইবান একেবারে শান্ত ভঙ্গিতে খাবারে ফিরে গেল। আফনান নিজের হাতের জুসের গ্লাস তুলে গলা উঁচু করে সকলে শুনতে পায় এমন কণ্ঠে বলল, অন সেকেন্ড থট, সম্মান আর কদরটাই সম্পর্কের আসল চাবিকাঠি, বয়স নয়। ইয়েস। আফনানের কথার ভিত্তিতে অনুরাগ আর নীরব একসঙ্গে সাই জানালো জোরালোভাবে। রাত 9:30। সকলের খাওয়া দাওয়া এবং শুভেচ্ছা বিনিময় সমাপ্ত প্রায়। টেবিল থেকে সবার আগে উঠল সাইবান। ইরাম একটু ওয়াশরুমে গিয়েছে। সে নিজের ব্লেজার ঠিকঠাক করে খানিকটা ঝুঁকে তিতলিকে দেখল। মেয়েটা বেশ হেসে হেসে আরেকজনের সঙ্গে কথা বলছে। তিতলি, হুম। হাসিমুখেই ঘুরে তাকালো তিতলি। সাইবান শীতল গলায় বলল, এরপর থেকে দেখা হলে হ্যান্ডশেক করবি। জড়িয়ে ধরবি না, এটুকুই। না কোনো ব্যাখ্যা, না কোনো বিশ্লেষণ। তিতলির ঠোঁট থেকে হাসিটুকু মুহূর্তেই উধাও হলো। অথচ সাইবান সেটি দেখার অপেক্ষায় নেই। ইরাম ওয়াশরুম থেকে চলে এসেছে। সে টেবিল থেকে ইরামের হ্যান্ডব্যাগটা নিজের বাম হাতে তুলে নিয়ে ডান হাত এগিয়ে স্ত্রীর একটা হাত ধরল। বাকিদের দিকে তাকালো। আই হোপ তোরা সবাই এনজয় করেছিস।
রাত হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তোরা এনজয় করতে থাক, অনুরাগ আছে এখানে। পরে দেখা হবে আবার। গুড বাই। ইরাম কাউকে বিদায় জানানোর সুযোগ পেল না। ভীষণ অবাক হয়েই সাইবানের পিছু পিছু হাঁটতে বাধ্য হল। বাড়িতে যাওয়ার সমস্ত রাস্তা সাইবান গাড়িতে একটাও কথা বলল না। রেডিও অন করে দিয়ে চুপচাপ ড্রাইভ করল। ইরামও কিছু বলল না। সে এখনো ঘর থেকে বের হতে পারছে না। ক্ষণে ক্ষণে অজান্তেই তার হাত ছুঁয়ে যাচ্ছে নিজের কপাল। মনে হচ্ছে যেন সেখানে এখনো সাইবানের ঠোঁটের উষ্ণতা লেপ্টে আছে। গাড়িটা গ্যারেজে থামালো সাইবান। ইরামও কোনো কথা না বলে বেরিয়ে এলো। লম্বা পা ফেলে দ্রুত বাড়ির দিকে এগোলো। ইয়ানের কি অবস্থা একবার দেখতে হবে। তবে সদর দরজার কাছে পৌঁছতেই ভীষণ অদ্ভুত একটা কাণ্ড ঘটল। তার কাঁধ জুড়ে একজোড়া হাত জড়িয়ে গেল, তারপরই তাকে উল্টো ঘুরিয়ে হঠাৎ করে সদর দরজার পাশে একেবারে কোনায় খামের সঙ্গে ঠেসে ধরল কেউ। বিস্ফারিত চোখ মেলে ইরাম দেখল সাইবানকে। ছেলেটার অভিব্যক্তি বদলে গিয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে পড়েছে বারবার আঙুল চালানোর কারণে। স্বাভাবিকের তুলনায় দ্রুত শ্বাস নিচ্ছে। ত্বকের রংটাও হালকা লালচে দেখাচ্ছে অজানা তাপের কারণে। আলাদিন, ক্যান আই টাচ ইউ? ইরাম চোখ পিটপিট করল। তার মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। সাইবান সেকেন্ডের ভেতর অধৈর্য হয়ে উঠল। ক্যান আই টাচ ইউ, প্লিজ? টাচ? ছুঁয়ে দেবে? ছুঁয়েই তো আছে। এর জন্য অনুমতির কি আছে? ইরাম খানিকটা ভাঙা গলায় বলল। হ্যাঁ, কিন্তু আগে বলো তোমার। কথা শেষ করার সুযোগ পেল না ইরাম। তার মুখখানি নিজের দুই হাতে রাজলায় তুলে নিল সাইবান। অতঃপর দ্বিতীয় কোনো কথা ছাড়াই তার কপালে গভীর এক চুমু খেল। ঠিক যেখানটায় ঠোঁট ছুঁয়ে দিয়েছিল রেস্টুরেন্টে বসে। ইরাম শিউরে উঠে চোখ বুজে ফেলল। অথচ এবার সাইবান শুধু কপালে থেমে থাকল না। তার ঠোঁট ইরামের ডান গালে নেমে এলো। প্রগাঢ় এক আদর বসালো সেথায়। তারপর ডান গালে, নাকের উপরের নসপিনে, চিবুকে, কানের লতিতে। ইরামের মুখের 1 ইঞ্চি ত্বকও বোধ হয় রেহাই পেল না। যেখানে যেখানে সাইবানের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে, সেখানে সেখানে বুঝি টকবক করে লাভা ফুটছে। কোনো স্নেহের আদর নয় এটি, ভয়ানক এক আকাঙ্ক্ষার আদর যেন। অজান্তেই ইরাম সাইবানের ব্লেজার আঁকড়ে ধরল নিজের মুঠোয়। তার মাথা ঘুরতে শুরু করেছে। সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে স্বাস্থ্যের জন্য হানিকারক, তেমন আপনার গায়েও লেখা উচিত আলাদিনের জন্য হানিকারক। কানের লতিতে আলতো কামড়ের পাশাপাশি ইরামের কর্ণগুহরে জলোচ্ছ্বাসের মতন ভেসে এলো অতি আবেশী কণ্ঠের ঘোষণাটি। পর্ব সংখ্যা 14। অরণ্য। আমার ভীষণ পেট ব্যথা করছে। আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে মানে কি? আমি আজ 1 সপ্তাহ পর বাসায় ফিরলাম, আর তুমি ঘুমিয়ে যাবে? নো নো, আই নিড মাই ওয়াইফ টুনাইট। অরণ্য বোঝার চেষ্টা করুন। আজ না। আমার ফুড পয়জনিং হয়েছে। মাত্রই ওষুধ খেয়েছি। কালকে? হ্যাঁ? ইরাম ঘুরে বেডরুমের দিকে হাঁটা দিল। অরণ্য কিছুই বলল না। খানিকটা অবাকই হলো সে। যাক তবে, তার শরীর খারাপের প্রতি একটু হলেও সহমর্মিতা পুরুষটির আছে। তবে বেডরুমের ভেতর পা দিতে না দিতেই কোমরে হাত জড়িয়ে রীতিমতো শূন্যে তুলে ফেলল কেউ। ভয় হালকা চিৎকার করে সে মাথা ঘুরিয়ে দেখল অরণ্যকে। হেঁটে গিয়ে অরণ্য তার শরীরটা ছুঁড়ে ফেলে দিল বিছানার উপর। দ্রুত হাতে নিজের পরনের টি শার্ট টেনে মাথার উপর দিয়ে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। ইরাম উঠে বসার সুযোগ অবধি পেল না। অরণ্য হামাগুড়ি দিয়ে তার উপরে উঠে এসেই তার পোশাকের চেইন টেনে খুলতে খুলতে অধৈর্য গলায় বলল। একদম বাহানা দিবি না। তুই জানিস না তোকে আমার কত প্রয়োজন? 1 সপ্তাহের ক্ষুধার্ত পশুকে বলিস আরও একটা দিন অপেক্ষা করতে? নিজের শরীরকে সামলে সুস্থ রাখতে পারিসনি তোর দোষ। অপেক্ষা একটা মিনিটও হবে না, একটা সেকেন্ডও হবে না। অরণ্য। অরণ্যর বুকে হাত দিয়ে ঠেকাতে চাইলেও লাভ হলো না। ইরামের 2 হাত শক্তভাবে ধরে বিছানার সঙ্গে ঝাপটে ধরে অরণ্য মুহূর্তেই নিজের ঠোঁট বসিয়ে দিল তার ঘাড়ে। ছটফট করল ইরাম, অসহায় হয়ে আর্জি জানালো। না, না প্লিজ। শাট দ্য ফাক আপ অ্যান্ড টেক ইট। অতীতের ঘটনাটি মনে করতে চায়নি ইরাম। কখনোই নয়। অথচ স্বয়ংক্রিয়ভাবে তার মস্তিষ্কের রাজত্ব দখল নিল অতীতের স্মৃতিরা। ভয়েরা। কষ্টরা।
কেঁপে কেঁপে উঠল ইরাম। সাইবান তার বদ্ধ দুই চোখের পাতায় চুমু ছুঁয়ে ঠোঁটের কাছে এসে থেমেছে। ছেলেটার তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ইরামকে। দাঁতে নিজের ঠোঁট কামড়ে ধরল সে, উচিত হবে না। নিজেকে নিয়ন্ত্রণের বহু চেষ্টা করলেও শেষমেশ সম্ভবপর হল না। সাইবান যে মুহূর্তে তার ঠোঁটের কাছে এগিয়ে গেল ঠিক অমন সময়ই তার ঠোঁট গলে অস্ফুট আওয়াজটি বেরিয়ে এলো। না! জমে গেল সাইবান। চোখ পিটপিট করল। অদ্ভুত একটা ঘোরের মধ্য থেকে বেরিয়েছে যেন মাত্রই। সামান্য একটু দূরে সরে ইরামের মুখটা দেখল। তার হাতের আজলায় রীতিমতো কাঁপছে রমণী। সাইবান জানে না তার বুকের ভেতর কেন ভাঙচুর হলো। মৃদু গলায় শুধাল, নো। ঝট করে চোখ মেলে তাকালো ইরাম। তার চোখের মাঝে বিন্দু বিন্দু অশ্রুফোঁটা জমতে দেখা গেল। সাইবান অপলক চেয়ে রইল। ইরামের তরফ থেকে আর উত্তর এলো না, বাধাও এলো না। দীর্ঘ একটি প্রশ্বাস টেনে বুকে অক্সিজেন ভর্তি করে নিল সাইবান, নিজের উত্তপ্ত শরীরকে ঠান্ডা করার প্রচেষ্টা যেন। তার বৃদ্ধাঙ্গুল অতি যত্ন নিয়ে ইরামের চোখের কোণ মুছে ফেলল। তারপরই ঝুঁকে এলো সে। স্ত্রীর কপালে সর্বশেষ একটি আলতো চুমু এঁকে ফিসফিস করে বলল, ওকে। তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালো সাইবান। ইরাম বুঝি এতক্ষণে নিজের বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা ফেলতে পারল। অবাক নয়নে দেখে গেল সে সাইবানকে। তার স্বামী উল্টো ঘুরে বাড়ির ভেতরে চলে গেল। অথচ ইরাম তখনও ঠায় দাঁড়িয়ে চেয়ে রইল তার পথপানে। জিমনেশিয়ামে এই সময়টায় মানুষ কম থাকে। সাইবান ট্রেনারের দেয়া টাস্কগুলো শেষ করে এখন ট্রেডমিলের সামনে এসেছে। গত 10 মিনিট যাবৎ একটানা দৌড়ে যাচ্ছে সে। কানে হেডফোন গোজা। তাতে বাজছে তার নিজেরই রিমিক্স করা নতুন একটা ট্র্যাক, যেটা 2 দিন বাদে আসন্ন শোতে ব্যবহার করবে। ঘেমে গিয়েছে সে সম্পূর্ণ। যেন গোসল করেছে। টাইটি শার্টটা খুলে আবারও দৌড়াতে লাগলো উদাম শরীরে। এটা শুধুমাত্র মেন্স জিম। তাই বিশেষ কোনো ঝামেলার বালাই নেই। আলোর সংস্পর্শে আসতেই তার তত্ত্বক জুড়ে সাজা ঘামের ফোঁটাগুলো চিকচিক করে উঠল। প্রশস্ত বুক এবং তাতে শক্তিশালী মাংসপেশি দৌড়ানোর সঙ্গে সঙ্গে বিকশিত আবার সংকুচিত হতে লাগল। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে সন্তুষ্ট ভঙ্গিতে হাসল সাইবান। এমনি এমনি পরিশ্রম করা হচ্ছে না তবে। পাশে রাখা ফোনে একটা কল আসতেই দৌড় থামিয়ে হাঁটতে হাঁটতে ফোনটা কানে তুলে নিল সাইবান। অনুরাগ কল করেছে। হ্যাঁ বল। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল সাইবান। অনুরাগ ভনিতা করল না। আবির, মিজানরা এসেছে। দেখা করতে বলছিল। এক মুহূর্তের জন্য থমকে গেল সাইবান। তার চেহারায় একটা আধার ভর করল। পরক্ষণেই আবার সেই দূর করে হাঁটা জারি রেখে সে বলল, আচ্ছা। কোথায়? স্কুলের পিছনের বটগাছটার নিচে। 1 ঘন্টা বাদে। ঠিক আছে। আমি আসছি। ইউ শিওর? হুম। দেখা হচ্ছে। রাখছি। ফোনটা কেটে দিল সাইবান। ট্রেডমিল বন্ধ করে প্রায় মিনিটখানেক রেলিং ধরে মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল। তারপর তোয়ালে তুলে জিমের বাথরুমে চলে গেল। সেখান থেকেই ফ্রেশ হয়ে নতুন একশেট পোশাক পরে তারপর বাইরে চলে এলো। স্কুলের দিকটায় যাওয়া হয় না তার বহুদিন। বোধ হয় গত বছর শেষ গিয়েছিল। তাও কিছু মিনিটের জন্য। হেঁটে বেরিয়ে গেছে। এই দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের মনেই নিজেদের ছোটবেলার স্কুল একটা আলাদা জায়গা দখল করে রাখে। সাইবানও সেই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে স্কুলের স্মৃতিগুলো মিশ্র। এখানেই কলেজ শেষ করেছে। তারপর বিশ্ববিদ্যালয় ভর্তি। আবির, মিজান দুজনই তার একেবারে ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 3 থেকে বন্ধুত্ব। তারা, সাইবান এবং অনুরাগ ছিল পুরো স্কুল থেকে কলেজ অবধি দাপিয়ে বেড়ানো সবথেকে জনপ্রিয় বন্ধুদের গ্রুপ। যেমন তুখোড় মেধা, তেমনি অংশগ্রহণ নাচ, গাছ, বিতর্ক সহ সব ধরনের ক্ষেত্রে। যে স্যাররা ক্লাসে বসে হাসাহাসি করার কারণে কান ধরে দাঁড় করিয়ে রাখত, তারাই আবার আড়ালে প্রশংসা করে বেড়াত। অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তমুক বুয়েটে চান্স পাবে ইত্যাদি ইত্যাদি। সাইবানের ক্ষেত্রেও এমন ধারণা প্রচলিত ছিল। তার মা ডাক্তার। চোখ বুজে সাইবান ঢাকা মেডিকেলে চান্স পাবে এটা সবাই বলতে পারত। আর কেউ না হোক, সাইবান টিকবেই টিকবে। অথচ সাইবান টিকল না। ডাক্তার হতে পারল না। মাথা ঝাঁকাল সাইবান। আশেপাশে তাকিয়ে দেখল কখন যেন স্কুলের কাছে পৌঁছে গেছে। বটগাছটা নজরে আসছে।
দেয়াল ঘুরে যেতেই শান বাঁধানো গাছের নিচে নিজের ছোটবেলার অবিচ্ছেদ্য প্রাণগুলোকে দেখতে পেয়ে কেমন যেন লাগলো বুকের মাঝে। এগিয়ে গেল সাইবান। অনুরাগ চলে এসেছে। নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে হাসি মুখে। আবির হাঁটুর উপর হাঁটু তুলে ঝাঁকাতে ঝাঁকাতে বাদাম ভাজা খাচ্ছে। মিজানও তার পাশেই বসে আছে। দুটো ছেলের বেশভূষায় অসাধারণ পরিবর্তন এসেছে। সেই ছন্নছাড়া কিশোর নেই কেউই। আবির ফরমাল শার্ট প্যান্ট পরে আছে, বেল্ট দিয়ে সুন্দরভাবে ইন করা। পিছনে রাখা ব্যাগ থেকে সাদা অ্যাপ্রনের একটা অংশ বেরিয়ে এসে যেন কটূক্তি করছে সাইবানকে। যে স্বপ্নটা সে ছুঁয়ে দেখতে পারেনি সেই স্বপ্নের জীবনটাই যাপন করছে আবির। সারা দেশে মেডিকেলে তৃতীয় হয়েছিল। এখন ঢাকা মেডিকেল তার ঠিকানা। অপরদিকে মিজান একজন সিভিল ইঞ্জিনিয়ার। বুয়েট থেকে বেরিয়েছে। বিসিএস দিচ্ছে, সরকারি চাকরি নিশ্চিত প্রায়। জীবনে সকলেই সেটেল, এমনকি অনুরাগও। সাইবান এগিয়ে আসতেই আবির ঘুরে তাকালো। হেই ব্রো, লং টাইম নো নিউজ। মৃদু হেসে দুই বন্ধুকেই আলিঙ্গন করল সাইবান। তারপর বটগাছের নিচে পা ঝুলিয়ে বসে পড়ল। উত্তেজিত কণ্ঠে মিজান বলে উঠল, তুই নাকি বিয়ে করেছিস? ওহ, নিউজ ট্রাভেলস ফাস্ট। খিলখিল করে হাসল সাইবান। আবির হাস্যরসাত্মক কণ্ঠে বলল, খবর শুনে আই অ্যাম তো অবাক। আমাকে কে বলেছে জানিস? সূচনা। সূচনা নাকি আবার জেনেছে রাশ্মিকার কাছ থেকে। পুরো ব্যাচের সবাই জেনে গিয়েছে। বাবারে বাবা, এত বড় বড় পোস্টের মানুষজন আমার খবর রাখে? বেশ তো, একেবারে সেলিব্রিটি ফিল পাচ্ছি। মজা করিস না। আমি বিশ্বাসই করতে চাইনি। বিয়ে যেই করুক, সবার আগে সেটা তুই হবি কেউ ধারণাই করতে পারেনি। অনুরাগ পাশের একটা দোকান থেকে সকলের জন্য কোন আইসক্রিম কিনে এনেছে। সেগুলো হাতে হাতে দিয়ে হেলান দিল আবার বাইকে। মন্তব্য করল, মনে হচ্ছে সাইবান বিয়ে করে ভালো করেছে। অন্তত এই উছিলায় তোদের মুখদর্শন তো পাওয়া গেল। হাসল সকলে। আইসক্রিমে মনোযোগ দিল। মিজান মুখ ঘুরিয়ে একবার আপাদমস্তক দেখল সাইবানকে। একটা কঙ্কাল আঁকা টি শার্ট, নিচে রিপোর্ট জিন্স। হাল ফ্যাশনের সিলভার ব্রেসলেট কবজিতে, ভ্রুতে চিকচিক করছে পিয়ার্সিং। ক্লাসের ব্যাকবেঞ্চারদের মতন লাগছে পুরো। অথচ সাইবান ছিল ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট বেঞ্চার। সবার মাঝে ভীষণ বেমানান লাগছে তাকে। মিজান মন্তব্য না করে আর থাকতে পারল না। এখনো ডিজে মিজে গিরি করে বেরাস নাকি? অবস্থা দেখেছিস নিজের? বিয়েও করে নিয়েছিস। সিরিয়াস হবি আর কবে? সাইবান উত্তর করল না। নীরবে হেসে আইসক্রিম মুখে ঢুকিয়ে রাখল। আবির পাশ থেকে তার উরুর উপর হাত রেখে চাপড় দিয়ে বলল, বলি একটা চাকরি বাকরির চেষ্টা কর। প্রাইভেট থেকে পড়েছিস তো কি হয়েছে? আঙ্কেল আন্টির টাকার অভাব? মাস্টার্সটা কর, বিদেশ যা। চাকরির অভাব হবে না। লাইফ সেটেল। কাকে আর কি জ্ঞান দিচ্ছিস? ওর উড়নচণ্ডী লাইফ ভালো লাগছে। ভালো থাকতে দে না। মিজান বলতেই অনুরাগ আর চুপ করে থাকতে পারল না। তোরা এবার থামতে পারিস? এতদিন বাদে দেখা হয়েছে, কোথায় একে অপরের খবর জানবো তা না। একজনকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিস। যাকগে, সাইবানের তো হয়ে গেল। তোর সানাইও শীঘ্রই বাজবে শুনছি আবির। মুচকি হাসল সে। হ্যাঁ রে, আকদ হয়েছে পারিবারিকভাবে। আমার মেডিকেল কলেজেরই ব্যাচমেট। ওয়াও, আকদ হয়ে গিয়েছে আর ডাকলি না? আবির কাঁধ তুলল। কাউকেই ডাকিনি। মিজান গিয়েছিল শুধু। অনুষ্ঠান করব পরে, তখন সবাইকে দাওয়াত করব ভেবে রেখেছি। তুই আর সাইবান গিয়েও বাকি করতি? ডিজে পার্টি তো হচ্ছিল না। আমার ফ্যামিলি ভাই রেস্ট্রিকটিভ আর ধার্মিক, সরি। অনুরাগের মুখটা চুপসে গেল। সে আর চোখে দেখল সাইবানকে। আইসক্রিম শেষ করে শান্ত হয়ে বসে আছে। অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তোর কথা বল। তোর বউ শুনলাম সিনিয়র। অনেক বেশি। কেন ভাই? মেয়ের অভাব পড়েছিল নাকি? তিতলি না ফিতলি বলে একটা মেয়ে না ছিল কলেজ গ্যাংয়ে? ওটার কি হয়েছে? ওটাকে ধরতে পারিসনি? মিজানের কথায় স্পষ্ট টিটকারি প্রকাশ পেল। আবির হেসে সায় জানালো, ঠিকই। তোকে অন্তত এমন পজিশনে মানায় না। নিজের মতো কাউকে পেলি না? নাকি কেউ মেয়ে দেয়নি? শেষমেশ বিয়ে করলি তো করলি একটা গোল্ড ডিগারকে।
এতক্ষণ যাবৎ শান্ত থাকলেও এবার আর থাকল না সাইবান। তির্যক হেসে ঘুরে তাকালো আবিরের দিকে। গোল্ডের ভরি কত জানিস? তাও তো আমার বউ আমাকে ডিগ করেছে। তোর কাছে তো ডিগ করার মতো কিছু নেই। অপমানে আবিরের মুখটা টকটকে লাল হয়ে উঠল মুহূর্তেই। সাইবান বেপরোয়া, তার কোনো ভ্রুক্ষেপ নেই। লাফিয়ে সে উঠে দাঁড়ালো, নিজের প্যান্ট ঝাড়তে লাগল। আবির সইতে না পেরে বলে বসল, আমার বউকে আমি কত ভরি স্বর্ণ দিয়েছি না দিয়েছি সেই হিসাব এখন আমার তোকে দিতে হবে? তুই তো জন্মগত বড়লোক, তুই আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিকে কি বুঝবি? আমরাই আমাদের ফ্যামিলির প্রথম এস্ট্যাবলিশড চাইল্ড, বুঝেছিস? আমাদের বাপ মা আমাদের গড়ে দেয়নি, মাইন্ড ইট। তোর আব্বাও আমাকে ডিজেগিরি শিখিয়ে যায়নি শালা। ডাক্তারের মতন থাকবি, হ্যাডমো নিয়ে চলবি। অন্যের লাইফ নিয়ে আলোচনা করবি কেন? শটান হাত বাড়িয়ে আবিরের কলার টেনে ধরল সাইবান। সকলে আঁতকে উঠল। তীক্ষ্ণ চোখে এককালের বন্ধুকে দেখে মৃদু গর্জন তুলে সে বলল, যতক্ষণ আমার মধ্যে ছিলি, আমি চুপ ছিলাম। আমার বউ ধরে টান দিলে শালা আমি তোর 14 গোষ্ঠী ধরে টান দেব। তোদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো হতে পারিনি তাই আমি বেশরম ডিজে। কিন্তু মনে রাখিস ডাক্তার সাহেব, তোর কলিজা যদি হাতি হয় তবে এই ডিজের কলিজা নীল তিমি। আমার নীল তিমিতে হাত দিতে চাইলে তোকে তোর অপারেশন টেবিলের উপরেই ফেলে সাইজ করব, একটু হাত কাঁপবে না আমার। ঝটকা দিয়ে আবিরকে দূরে সরিয়ে দিল সাইবান। বেচারা হঠাৎ এমন আক্রোশে ভড়কে গিয়েছে। ঝট করে মিজানের দিকে ফিরল সে এবার। আর তুই, মিস্টার সিভিল ইঞ্জিনিয়ার ওরফে সরকারি চাকরিধারী। তোর গার্লফ্রেন্ড কি যেন? ওহ, সূচনা রাইট? অক্সফোর্ডে আছে শুনলাম। বলছিলাম গত বছর দেশে এসে আমার ডিজে পার্টিতে গিয়েছিল বলেছে তোকে? বলেনি? খুব সুন্দর একটা 7 হাত সমান লেটারও দিয়েছে, চকলেট, টেডি, বিদেশ থেকে ইম্পোর্টেড পারফিউম গিফট। তোকে দিয়েছে? বাসায় গিয়ে চেক করে দেখিস। সাইবান। কিন্তু সাইবান আর দাঁড়াল না। হনহন করে হেঁটে গিয়ে এক লাফে চড়ে বসল অনুরাগের বাইকের পিছনে। অনুরাগও ইশারা বুঝতে সময় নিল না। বাইকে উঠে হেলমেট মাথায় দিয়ে ইঞ্জিন চালু করল। আবির শান্ত ভঙ্গিতেই উঠে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো। গম্ভীর গলায় বলল, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোদের সাথে আমাদের বন্ধুত্ব শেষ? অনুরাগ শুধু তাচ্ছিল্যের হাসি হেসে মুখ ফুরিয়ে নিল। এদের সাথে কথা বলতেও রুচিতে বাজছে তার। অপরদিকে সাইবান মাথা কাত করে অতি শীতল ভঙ্গিতে তাকালো। সেই 910 বছরের দীর্ঘ বন্ধুত্ব ভাসল তার চোখের পাতায়। ছোট ছিল, ভালো ছিল। অথচ বড় বেলায় সব বদলে গেল। কেয়ারফুল হোয়াট ইউ সে ব্রো। আরেকবার আমার ঘরের রানীকে তুলে কথা বলে দেখ, তোর জান শেষ করে দেব সেখানে বন্ধুত্ব তো কোন ঝাড়। বাইক এগোলো অনুরাগ। কেউ আর পিছনে তাকাল না অবধি। সোজা বাইক ছুটিয়ে চলে গেল রাস্তা ধরে। স্বামীয়া তাড়াহুড়ো করে তৈরি হচ্ছেন। হাসপাতাল থেকে কল এসেছে। যদিও মাত্র আধ ঘন্টা আগে ফিরেছিলেন, এক্ষুনি আবার যেতে হবে। মানুষের জীবনের দায়িত্ব বলে কথা। এই দায়িত্বের অনেক ভার। আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাপ্রন গায়ে জড়িয়ে নিচ্ছিলেন ঠিক এমন সময় পিছন থেকে তাকে আলিঙ্গনে বেঁধে কাঁধে মাথা রাখল কেউ। জমে গেলেন তিনি। আয়নার প্রতিবিম্বে দেখলেন সাইবানকে। তার ঘাড়ে মুখ গুজে রেখেছে। কি হয়েছে? জবাব এলো না। সাইবান তাকে আরো শক্তভাবে জড়িয়ে ধরল শুধু। স্বামীয়া নাকমুখ কুঁচকে ফেললেন একটা গন্ধ টের পেতেই। তুই আবার স্মোক করেছিস? কতবার নিষেধ করেছি? তুই না কিছু মাস আগেও ছেড়ে দেয়ার ট্রাই করছিলি? আবার ধরেছিস কবে? উফ। জাস্ট লেট মি হাগ ইউ এয়ার। ছাড়। হাসপাতালে যেতে হবে, ফোন এসেছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক। সাইবান তৎক্ষণাৎ মাকে ছেড়ে দিল। দূরে সরে গেল। ফাইন। গো টু ইয়োর হসপিটাল। এটুকু বলেই থোপথোপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল সে। স্বামীয়া অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি নিশ্চিত সাইবানের কিছু একটা হয়েছে। তবে এখন ঠিক দেয়ার মতন সময় নেই তার কাছে। রোগীর জীবন আগে। তাই তিনি ছুটলেন গাড়ির দিকে। মায়ের রুম থেকে বেরিয়েই সাইবান সোজা বেডরুমে চলে এলো। ভেতরে ঢুকতেই দৃশ্যটা চোখে পড়ল। বিছানায় বসে আছে ইরাম। তার কোলের উপর ঘুমন্ত ইয়ান।
ছেলেকে কোলে দোলাতে দোলাতে এক হাতে ঝুঁকে ল্যাপটপে কি যেন দেখছে অত্যন্ত মনোযোগ দিয়ে। সাইবান দৃশ্যটার দিকে বেশ অনেকটা সময় একদৃষ্টে চেয়ে রইল। তারপর এগিয়ে গিয়ে বিছানায় উঠে পড়ল। ইরাম তাকে দেখে কিছুটা অবাক হল। জলদি ফিরে এলে যে, বলে গিয়েছিলে রাত হবে আসতে। উত্তর করল না সাইবান, বরং অদ্ভুত একটা কাজ করল। ইরামের কোল থেকে ইয়েনের ঘুমন্ত শরীরটা তুলে আস্তে করে বিছানায় থাকা বালিশের উপর রেখে দিল। তারপর দ্বিতীয় চিন্তা ছাড়াই চিত হয়ে স্ত্রীর খালি করা কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। হতভম্ব হয়ে গেল ইরাম। ফ্যালফ্যাল করে চেয়ে রইল। এই আলাদিন, কি হয়েছে? আমি পোটলার উপর জেলাস, বলে ইরামের উদ্রে মুখ গুজে পড়ে থাকল সাইবান। রমণী কয়েক লহমা বুঝতে পারল না কি হচ্ছে। একবার বালিশের উপর ঘুমন্ত ইয়েন আর এখন কোলে মাথা রেখে শুয়ে থাকা স্বামীকে দেখল সে। একটি নিঃশ্বাস ফেলল সে শেষমেশ। হাত বাড়িয়ে সাইবানের মাথায় রাখল। তাকে দূরে সরিয়ে দিল না। ইরামের আঙুলগুলো সাইবানের মোলায়েম চুলের ভেতর বিলি কেটে চলল, হেড ম্যাসাজের মতন। ইরাম অনুভব করল দুই বাহু জড়িয়ে ইরামকে একপ্রকার আঁকড়ে ধরে রেখেছে সাইবান। সব ঠিক হয়ে যাবে, আমি আছি, ঝুঁকে নরম গলায় বলল ইরাম, তার হাত সাইবানের মাথায়, বাহুতে আরামের স্পর্শ বুলিয়ে গেল। প্রাণভরে প্রশ্বাস নিল সাইবান, আরামবোধক গুমিয়ে বলল, নো ওয়ান ক্যান শুড মি লাইক ইউ ডু, মাই প্রেশিয়াস। পর্ব সংখ্যা 15। অনুরাগের বাসায় বসে প্লে স্টেশনে গেম খেলছে সাইবান। সময়টা সন্ধ্যার পর। এই সময়ই অনুরাগ অফিস থেকে ফেরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে আছে সে। অনুরাগের মা কিছুক্ষণ আগেই সাইবানের জন্য বাটি ভর্তি নারকেলের নাড়ু আর শরবত দিয়ে গিয়েছেন। এও বলে গিয়েছেন আজ তার হাতের মাটন বিরিয়ানি না খেয়ে বাসায় না যেতে। এই ঘরে সাইবান পরিবারের সদস্যের মতো, তেমনি তার ঘরে অনুরাগ। সাইবান যতক্ষণে গেমের 7 নম্বর লেভেলটা টপকেছে, তখন তোয়ালেতে মাথা মুছতে মুছতে রুমে এলো অনুরাগ। গোসল করে এসেছে তাই খালি গা, শুধু একটা ট্রাউজার পরনে। কাঁধে তোয়ালে ছড়িয়ে সে বন্ধুর পাশে বসে দুটো নাড়ু তুলে একসাথে মুখে পুরে দিল। অপর হাতে জয়স্টিক তুলে গেমে যোগদান করল। তোর গা থেকে লাক্স সাবানের গন্ধ আসছে, সাইবান বাঁকা হেসে মন্তব্য করল। স্ক্রিনের দিকে তাকিয়েই অনুরাগ বলল, তো লাক্স ব্যবহার করেছি তাই। মেয়েদের সাবান ব্যবহার করিস এখনো, মানে স্বভাবটা আর যাবে না। সাবানেরও আবার মেয়ে ছেলে? তাছাড়া তুই আমাকে এটা বল, তুই কিভাবে জানলি লাক্স সাবানের গন্ধ কি রকম? তির্যক হাসল সাইবান, চোখ টিপ দিয়ে জানালো, আই হ্যাভ মাই ওয়ে। না পারতে হেসে ফেলল অনুরাগ। স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সাইবানকে দেখল। পা ঝুলিয়ে ঝুলিয়ে নাড়ু খাচ্ছে আর মনোযোগ দিয়ে গেম খেলছে। হঠাৎ করে দেখলে তার মুখভঙ্গি একদম বাচ্চাদের মতন মনে হয়। গায়ে গতরে হয়তো বড় হয়ে গিয়েছে ছেলেটা, তবে অন্তর থেকে সাইবান যেন আজও সেই শিশুটি রয়ে গিয়েছে। আজও তাই মনে হয় অনুরাগের। সে হঠাৎ করেই মোলায়েম গলায় বলল, তোকে ইদানিং খুশি খুশি দেখায়। আমি তো সবসময়ই খুশি থাকি। ইদানিং কেন বলছিস? আই মেন্ট জেনুইন হ্যাপিনেস। জয়স্টিকের উপর সাইবানের আঙুল জমে গেল। গেমের ভেতর গুরুত্বপূর্ণ পর্যায়ে চললেও সে যেন ভুলে গিয়েছে কিভাবে খেলতে হয়। অনুরাগ সোফায় হেলান দিয়ে বসে ব্যক্ত করল, টু বি অনেস্ট, আমি মনে করেছিলাম এই বিয়েটা তুই মানতে পারবি না, মানিয়ে চলতে পারবি না। কিন্তু আজকাল তোকে দেখে মনে হয়, তুই ভালোই হ্যান্ডেল করছিস। ইউ আর হ্যাপি অ্যান্ড প্রোটেক্টিভ অব ইউর ওয়াইফ। হাত থেকে জয়স্টিক রেখে দিল সাইবান। গেম ওভার হয়ে গিয়েছে। অনুরাগের দিকে সরাসরি ফিরে তাকাল না সে। আপনমনে শুধাল, সেদিন আবিরদের সাথে যা হলো, তার জন্য বলছিস? বলতে পারিস। তবে আমি ওভারঅলও সবকিছু দেখেই বলছি। ইরাম বৌদিকে তুই যথেষ্ট সম্মান করিস। এক্স্যাক্টলি, সম্মান। হঠাৎ করে অনুরাগের দিকে ফিরে তাকালো সাইবান। জলজলে চোখে ঠোঁটে অদ্ভুতুরে হাসি মেখে বলল, ইট ডাই নট ম্যাটার হাউ আই ফিল, ইট নেভার ম্যাটার, ইরাম আপু আমার খালার মেয়ে, ছোট থেকে ওনাকে দেখেই বড় হয়েছি। যদিও বা মাঝখানে, সে যাক। আমি এটুকু জানি উনি জীবনে অনেক কষ্ট করেছেন।
বিয়ের পর কি হয়েছে সেটা জানি না, কিন্তু দুইটা কুলাঙ্গার ভাইকে কিভাবে মানুষ করেছিলেন সেটা দেখেছি। আই সিম্পলি ক্যান নট মেক হার সাফার মোর। দ্যাট শল দ্যাট শল নো ফিলিংস অ্যাটাচড? অনুরাগ তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞেস করে বসল। সাইবানের চেহারায় একটা আধার নেমে এলো। ফিলিংস? আর ইউ কিডিং মি? একেবারে হুট করেই বেখাপ্পাভাবে হেসে উঠল সাইবান। সোফায় শরীর এলিয়ে সে হাসি নিয়েই বলল, কাম অন অনুরাগ, গ্রো আপ। তোর মনে হয় আমি এসব টিলিংসের ধারধারি? অনুভূতি শুধুই দুর্বলদের অলংকার। ইরাম আপুকে আমি আগে সম্মান করতাম, এখন যেহেতু উনি আমার স্ত্রী তাই একটু আগলে রাখি, এই যা। একটু একটু সাইবান? চোখ রীতিমতো কপালে তুলে ফেলল অনুরাগ। সাইবান তাতে একেবারে বিনা কারণেই হুট করে রেগে গেল। তো তোর বউ হলে তুই কি করতি? ফেলে দিতি? তোর সামনে তোর বউকে কেউ আজেবাজে কথা বললে প্রতিবাদ করতি না? প্রতিবাদটা যখন এতই জোরালো হয় যে 6 বছর ধরে টানা সহ্য করা বন্ধুদের এক ঝটকায় উগরে ফেলা যায়, তখন একটু সন্দেহ তো হবেই বল। স্টপ ইট! লাফিয়ে সোফা থেকে উঠে পড়ল সাইবান। সত্যিই রেগে গেছে, চেহারায় বোঝা যাচ্ছে। কিন্তু অনুরাগ শান্তভাবেই চেয়ে রইল। সাইবান হাতমুঠো করে ঝাঝালো কণ্ঠে বলল, আমি কি করছি না করছি আর ভবিষ্যতে কি করব তাতে কারোর কিচ্ছু যায় আসে না। দিন শেষে উনি অন্যের স্ত্রী ছিলেন আর ওনার একটা পরপুরুষের বাচ্চা আছে। এই সত্যিটা কোনোদিন বদলাবে না। অনুরাগ বাকরুদ্ধ হয়ে পড়ল। প্রসারিত নয়নে দেখে গেল বন্ধুকে, যাকে পুরোদস্তুর ভিন্ন একজন মানুষ মনে হচ্ছে তার। সাইবান আর দাঁড়ালো না, হনহন করে হেঁটে গেল রুমের বাইরে। যাওয়ার আগে পিছন ঘুরে বলল, আন্টিকে জানিয়ে দিস আমি আরেকদিন এসে ওনার হাতের মাটন বিরিয়ানি খাবো। এটুকুই। চলে গেল সাইবান। অনুরাগ ঠায় বসে বন্ধুর চলার পথের দিকে চেয়ে শেষমেশ একটি দীর্ঘশ্বাস ফেলল। নিজের কপাল ঘষে আপনমনে বিড়বিড় করল, সাধে কি তোকে বাচ্চা বলি? এখনো অবুঝি রয়ে গেলি তুই, স্টাবর্ন বয়। অপরদিকে অনুরাগের বাসা থেকে বেরিয়েই নিজের হুইল সুজোড়া পায়ে গলিয়ে রাস্তা ধরে স্লাইড করে এগোতে লাগল সাইবান। অতিরিক্ত দ্রুত যাচ্ছে আজ, বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে তার চোখ মুখের চারপাশে। অতিরিক্ত আক্রোশ ফুটল তার পদক্ষেপে। বনবন করে ঘুরছে জুতোর চাকা, লম্বা একটা পথ পাড়ি দিয়ে শটান রাস্তার ধারের একটা গাছের গুড়ি আঁকড়ে ধরে নিজেকে আটকালো সাইবান। ভারী নিঃশ্বাস ফেলে ঠাস করে কপাল ঠেকাল গাছের শক্ত খসখসে গুড়ির উপর। চোখ বুজে ফেলল, অস্ফুট স্বরে বলল, শিট। কিচেন কাউন্টারে জিনিসপত্র সাজিয়ে বসেছে সুগন্ধা। একটা বড় থালায় পুর তৈরি করা, অন্য পাশে ময়দার তৈরি ছোট রুটি। সেগুলোর ভেতর পুর ভরে ভাজ করে করে মোমো বানাচ্ছে মেয়েটি। একসাথে অনেকগুলো করে বানিয়ে ফ্রিজে রেখে দেয়, ফ্রোজেন স্ন্যাক্স হিসেবে। বিশেষ কোনো কাজ না থাকায় ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে। একপাশে ছোট ক্রিবে ঘুমাচ্ছে ইয়ান। ক্ষণে ক্ষণে ছেলেকে দেখে মুচকি হাসি নিয়ে কাজ করছে ইরাম। হাতের ময়দার রুটিতে পুর ভরে সুন্দর করে ভাজ করে করে মোমো বানিয়ে রাখছে আরেকটা প্লেটে। হঠাৎ করে সে বলল, সুগন্ধা, তোমার কলেজের পাশে একটা ইনস্টিটিউট আছে না? কম্পিউটার শেখায় যে? হ্যাঁ, আছে তো। আপনি যাবেন? মাথা দোলালো ইরাম। হ্যাঁ। এরপর যেদিন কলেজে যাবে আমাকে নিয়ে যেও। কম্পিউটারের কাজ শিখবেন? ভালো ভালো। প্রশংসা করে সুগন্ধা আরও খানিকটা পুর তৈরি করে নিয়ে এসে রাখল কাউন্টারে, ঠান্ডা হতে। অভিজ্ঞ হাতে মাখতে মাখতে বলল, তো একটা সত্যি কথা বলি আপা? কিছু মনে কইরেন না। ইরাম ভ্রু তুলে পিছনে ফিরে তাকালো। তুমি আবার কবে থেকে এত বিবেচনা করা শুরু করলে? আরে মেয়ে, বলো বলো, এত ভাবতে হবে না। কম্পিউটার শিখা আপনি কি করবেন? চাকরি করার দরকার আছে? ইরাম থমকে গেল। সুগন্ধা বলে গেল, না মানে, এই বাড়ির অবস্থা তো ভালোই। সত্যি বলতে, আমি শুরুতে ভয়ই পাইছিলাম। ভাইজান মনে হয় কেলেঙ্কারি করবে আপনার সাথে। কিন্তু মানুষটা রংবাজ হইলেও আপনার অনেক টেক কেয়ার করে বোঝা যায়। তাইলে দরকার কি? সব যেমন চলতেছে অমনি চলুক। অস্ফুট একটি হাসি ফুটল এবার ইরামের ঠোঁটে। ঠিক প্রফুল্লতার হাসি নয়, ভিন্ন কিছু। কাজ জারি রেখে সে বলল, আলাদিন আর আমার বিয়ের মাত্র কিছুদিন হয়েছে, সুগন্ধা।
কিছুদিনেই বুঝে গেলে ও আমার কেয়ার করে? করে না? আহাম্মকের মতন প্রশ্ন করে বসল সুগন্ধা। ইরাম মৃদু হেসে জানালো, উহু, আমি বলছি না ও আমার কেয়ার করে না। বরং করে। তাইলে সমস্যা কোথায়? মুখ তুলে সুগন্ধার দিকে তাকালো ইরাম। রমণীর চেহারায় অভিজ্ঞ একটা ভাব ফুটে উঠতে দেখল সুগন্ধা। নতুন নতুন সব জিনিসই মানুষের ভালো লাগে। নতুন মোবাইল কিনলে দেখবে যত্নের শেষ থাকে না। ছুতে গেলেও হাত পরিষ্কার করি, দিনে 14 বার মোবাইলের স্ক্রিন মুছি, ব্যাপকভার ব্যবহার করি, স্ক্রিন প্রোটেক্টর গ্লাস আরও কত কি। তেমন নতুন বউও সব ছেলেদের কাছেই ভালো লাগে। সে বিয়ে যে কারণেই হোক না কেন, যেমনভাবেই হোক না কেন, বউ প্রত্যেক ছেলের কাছেই একটা শখের জায়গা। তার যত্ন তো হবেই। যাহ, মোবাইল আর বউ এক হইল? এবার খানিক শব্দ করেই হাসল ইরাম। বেশ মিষ্টি একটা খিলখিল ধ্বনি। হাতের বানানো মোমোটা রেখে নতুন একটা হাতে নিতে নিতে সে হঠাৎ শুধিয়ে বসল। তোমার বয়স কত, সুগন্ধা? সামনের মাসে 21 হবে। আর আমার 32। সুগন্ধা চোখ পিটপিট করল। ইরাম সরাসরি কিছু না বললেও একজন মেয়ে হিসাবে তার বুঝতে বাকি রইল না সে কিসের কথা বলছে। তার মানে জড়বস্তু আর জীবন্ত বউ এক? সুগন্ধার প্রশ্নে ইরাম মাথা ঝাঁকাল। পরিণতি এক। মানুষের মনটাই এমন, সুগন্ধা। সময়ের সাথে সাথে অনুভূতি ফিকে হয়ে আসে। আজ যে তোমাকে ভালোবেসে বলছে তোমার জন্য পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে দেবে, ঠিক 5 বছর পরেই সে তোমায় দেখেও পাশ কাটিয়ে যাবে অচেনা মানুষের মতন। জগৎটাই এমন। পুরাতন জিনিসের কদর করে কয়জন? আপনি একেবারে দার্শনিক লেভেলে কথা বলেন, আপা। আপনার কথা শুই না এখন আমার পুরুষ মানুষ বিশ্বাস করতে ইচ্ছা হইতেছে না। বিশ্বাস কেন করবে না? একটা সম্পর্কের ভিত্তিই বিশ্বাস। সেটা তো করতেই হবে। তবে মনে রেখো। মুখ তুলে সুগন্ধার মনোযোগী দৃষ্টির পানে চেয়ে ইরাম বলল। পুরুষ তোমাকে ভালোবাসে নতুন জামার মতন। যতদিন নতুন থাকে, প্রতিদিন পরতে ইচ্ছা হয়। পুরাতন হয়ে গেলে সেই জামা আলমারির এক কোনায় পড়ে রয়। অতঃপর পামোছার কার্পেট তার শেষ গন্তব্য হয়। সুগন্ধা মাথা দোলালো। আমি আপা, বিয়াই করব না আর। মৃদু হাসল ইরাম। দুজন কিচেনে কাজ এবং গল্প করতে করতে খেয়ালি করল না কখন সাইবান বাইরে থেকে ফিরেছে। কিচেনে এসেছিল সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে। অথচ আর ভেতরে ঢুকল না। নীরবে পাশ কাটিয়ে পুনরায় বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ইয়ানকে কোলে নিয়ে বেডরুমে এলো ইরাম। ঢুকেই দেখতে পেল বিছানার উপর একটা ডাফল ব্যাগ। কোনো প্রকার ভাঁজ করা ছাড়াই বেশ কয়েকটা শার্ট, প্যান্ট এবং গেঞ্জি অবহেলায় ঠেসে ঠেসে ভরছে সাইবান। ইরাম এগিয়ে গেল। কি ব্যাপার? কোথাও যাচ্ছ? শো আছে। ঠান্ডা গলায় জবাব দিল সাইবান। ইরাম ইয়ানকে বিছানায় শুইয়ে একটা ঝুনঝুনি ধরিয়ে খেলতে দিয়ে সাইবানের হাত থেকে ব্যাগটা টেনে নিল। যে কাপড়গুলো দুমড়ে মুচড়ে ভরেছে, উল্টো করে সেসব বিছানায় ঢেলে এবার সুন্দর করে এক একটা ভাঁজ করে করে ভেতরে রাখতে লাগল। সাইবান ভ্রু কুঁচকে সরে দাঁড়াল। শো কোথায়? সিলেটে। 3 দিনের আগে ফিরতে পারবো না। বিছানায় বসে নিজের পকেট থেকে হঠাৎ করে একটা সিগারেটের প্যাকেট বের করল সাইবান। একদম বেপরোয়াভাবেই লাইটার দিয়ে ধরিয়ে ঠোঁটে ছুঁয়েছে কি ছোঁয়নি ইরাম ঠাস করে চাপড় দিয়ে সিগারেটটা ফেলে দিল। শাসনের সুরে বলল, খালামণি আমাকে বলেছে, চেইন স্মোকার নাকি তুমি? সমস্যাটা কি? শিক্ষিত ছেলে মানুষ তাড়াতাড়ি মরার এত শখ কেন? এখন কি আপনার জন্য আমার মরার স্বাধীনতাটুকুও বিসর্জন দিতে হবে? সাইবানের কথার ধাঁচটা ভালো লাগল না ইরামের। তবে সে অতিরিক্ত কিছু বলতে পারল না। বিছানায় খেলতে থাকা ইয়েন হুট করে কেসে উঠল। ইরাম দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। বাবাটা, কি হয়েছে, হুম? সিগারেটটা ফ্লোরে পড়লেও এখনো নেভেনি বিধায় ধোঁয়া সৃষ্টি করছে। ইরামের নাকে লাগলো গন্ধটা। ইয়ান নিশ্চয়ই তামাকের ধোঁয়াটা সহ্য করতে পারছে না। দ্রুত উঠে গিয়ে রুমের বারান্দার দরজাটা খুলে দিল ইরাম। মুক্ত প্রাকৃতিক বাতাস ঢুকতে লাগলো ভেতরে হু হু করে। সাইবান দৃশ্যটা খেয়াল করে নিজের পা দিয়ে সিগারেটটা পিষে নিভিয়ে ফেলল। অতঃপর তুলে ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে রুমস্প্রে তুলে নিঃশব্দে স্প্রে করে দিল আশেপাশে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে দৃশ্যটা দেখলেও বিশেষ কোনো মন্তব্য করল না আর।
সাইবান নিজের ব্যাগটা ঠিকঠাক করে রাখতে রাখতে হঠাৎ একটা টি শার্ট বের করল। কালো রঙের, তাতে ডোরেমন কার্টুনের ছোট একটা চিত্র আঁকা। ইরামকে দেখিয়ে সে হঠাৎ করে বলল, জাস্ট ফর ইউর রিমাইন্ডার, এটা আমি ক্লাস 10-এ কিনেছিলাম। এখন অনেক টাইট হয়, তবুও মাঝে মাঝে পরি ঘুমানোর সময়ে, কারণ এটা আমার ফেভারিট টি শার্ট। ইরাম মাথা কাত করে তাকালো, বুঝতে পারেনি সাইবান হঠাৎ করে তাকে একটা টি শার্ট কেন দেখাচ্ছে। সাইবান তির্যক হেসে ব্যক্ত করল, কিছু পুরুষ আছে, যে জামাকে একবার মনে ধরে, সেই জামা ছোট হোক, ছিঁড়া হোক কিংবা হোক পুরাতন, কখনো মায়া কাটাতে পারে না। ইরামের চোখজোড়া বড় বড় হয়ে গেল। ঠোঁটজোড়া ফাঁক হলেও সে কিছু উচ্চারণ করতে পারল না। সাইবান আর অপেক্ষাও করল না। ব্যাগ রেখে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। তার জিনিসপত্র সব গাড়িতে লোড করে রাখতে হবে যেন সকালে তাড়াহুড়ো না হয়। গভীর রাত। প্রায় 2:30 বেজে এসেছে। অথচ ইরামের চোখে আজ এক বিন্দু ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আছে সে। সনসনে হাওয়া তার শরীরে ঝাপটা দিয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধ জগৎ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে আধারে হারিয়ে যেতে। ইয়ান ঘুমে আচ্ছন্ন। সাইবানও 1 ঘন্টা হলো ঘুমিয়েছে। এতদিন কাউচে ঘুমালেও আজ ইরাম এক প্রকার জোর করেই তাকে বিছানায় শুইয়েছে। ছেলে আর স্বামীর মাঝখানে অবশ্য বিরাট এক কোলবালিশের দেয়াল আছে। বিছানাটা বেশ বড় হওয়ায় সুবিধা হয়েছে। একটা ছোট বাচ্চা নিয়ে ঘুমালেও কোনো সমস্যা হয় না। ইরাম রেলিংয়ে হেলান দিল। তার চুলগুলো খোলা। বাতাসে দোল খাচ্ছে। একটা সময় ভয় লাগতো রাতের বেলায় এমন চুল খুলে ঘুরে বেড়াতে। ভূত পেতনি ভর করে নাকি। অথচ সেই অনুভূতিগুলো আজ হারিয়ে গেছে তার মন থেকে। তার মনে হয়েছিল কখনোই আর নিজের জন্য বাঁচা হবে না তার। অথচ বিয়েটা তার শক্ত মানসিকতার দেয়ালে বারবার আঘাত করছে। সাইবান যে আজ কিচেনের কথা শুনেছে সেটা সে নিশ্চিত। সেই কথার পরিপ্রেক্ষিতেই পড়ে ওই কথাটা বলেছে। ইরাম মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না কিছুতেই। সে তার আলাদিনকে বুঝে উঠতে পারছে না। যখনই মনে হয় নিবেদনগুলো একটু হলেও সত্যি, তখনই অরণ্যর মুখটা ভেসে ওঠে তার হৃদয়। ইরামের আজও মনে পড়ে তাদের বিয়ের পরের দিন সকালের কথোপকথন। ইরাম বাসর রাতের বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিল তৈরি হয়ে নাস্তা বানানোর জন্য, অথচ অরণ্য তার কবজি টেনে পুনরায় নিজের বুকের উপর আগলে নিয়েছিল। ইরাম লজ্জা পেয়ে বলেছিল, ছাড়ুন। কি করছেন? ফ্রেশ হব, নাস্তা বানাবো, অনেক কাজ। হুম। তুমি ভাবলেও বা কিভাবে আমি আমার বউকে বিয়ের পরদিনই রান্নাঘরে ঢুকতে দেব? রান্নাঘর তো দূরের কথা, তোমার কোমল পা এই শক্ত মেঝেতে আমি স্পর্শ হতেই দেব না। অরণ্য কথা রেখেছিল। টানা 7 দিন ইরাম বিছানায়, সোফায়, কাউচে, কখনো বা দোলনায় শুয়ে বসেই কাটিয়েছিল। এমনকি কোথাও যাওয়ার দরকার পড়লে বিনা কারণেই অরণ্য তাকে কোলে তুলে নিয়ে যেত, স্বামীর গলা জড়িয়ে ধরে ইরাম খিলখিল করে হাসত আর ভাবত, এই সুখ আর কখনো তার কপাল থেকে মুছবে না। অরণ্য মুছতে দেবে না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইরামের। চোখ বুজে ফেলল। সেথায় কয়েক ফোঁটা অশ্রু জমলেও জোরপূর্বক নিজেকে নিবারণ করল সে। মাথা ঝাঁকাল। না, আর অতীত ভাবার সময় নেই। জীবন তাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে। সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। একটা শব্দে ইরামের শান্তির সময় ব্যাহত হল। রুমের ভেতর থেকে গুঞ্জনের মতো একটা আওয়াজ আসছে, ফোনের রিংটোন। ইরাম কামিজের ওড়না ঠিকঠাক করে ভেতরে এলো। নাইটস্ট্যান্ডে রাখা সাইবানের ফোন বাজছে অথচ ছেলেটার খবর নেই। বেঘোরে ঘুমাচ্ছে। ঘুমের ঘোরে কোলবালিশের কাছে এসে ঘেঁষেছে একেবারে। এপাশে থাকা ইয়েনের ছোট্ট ডান হাতটা তার কপালের উপর পড়ে আছে। বাপ ছেলে কখন কিলবিল করে একে অপরের কাছে পৌঁছেছে কে জানে। সাইবান হুঁশে থাকলে এক্ষুনি চিৎকার চেঁচামেচি শুরু করত। ভেবে ইরাম মনে মনে খানিক হেসে তারপর এগোলো। নাইটস্ট্যান্ড থেকে সাইবানের ফোনটা হাতে নিতেই তার ভ্রু কুঞ্চিত হল। কলার আইডিতে ভাসছে একটা পরিচিত নাম। তিতলি বেব। ইরামের বুকে একটা খচখচ অনুভূতি হল। আজকালকার ছেলেমেয়েরা এমনিতেই বেব শব্দটা কোনো উদ্দেশ্য ছাড়াই ব্যবহার করে, এটা সে জেনেছে স্বামীর সাথে বসে একটা বাংলা নাটক দেখে। জোর করে নিজের মন সামলে ইরাম হাত বাড়িয়ে সাইবানকে ডাকল। আলাদিন, আলাদিন, তোমার ফোন। প্রথমটায় মোড়ামুড়ি করেও উঠল না সাইবান।
শেষমেশ যখন চোখ খুলল, তখন ঝটকা দিয়ে নিজের কপাল থেকে ইয়েনের হাতটা সরিয়ে দিয়ে খেকিয়ে উঠল। কিরে ভাই, বাপের কপালে বদদোয়া দিচ্ছিস? শকুনের দোয়ায় গরু মরে না তোর আম্মাজান শেখায়নি? ইরাম হুট করেই নিজের একটি আঙুল সাইবানের ঠোঁটে চেপে ধরল। হুশ, ঘুমাচ্ছে, আস্তে। সাইবান নিজের জায়গায় জমে গেল। ঘুম জড়ানো চোখে চেয়ে রইল ইরামের দিকে। হলদেটে মৃদু আলোয় রমণীর চেহারা তার বুকে অদ্ভুত একটা ঝড় তুলল যেন। ঠোঁটের উপর নরম আঙুলটার ছোঁয়া তাকে মাতাল করে ফেলেছে। শরীরের সবটুকু শক্তির প্রয়োজন হলো সেই আঙুলটায় একটা গাঢ় চুমু দেয়া থেকে নিজেকে নিবারণে। সাইবানের ঘোলাটে দৃষ্টি এবং ফোলা মুখখানি দেখে বিব্রত ইরাম দ্রুত নিজের হাত সরিয়ে নিল। এগিয়ে দিল ফোন। তোমার ফোন। সাইবান একটি ঢোক গিলে ফোন হাতে নিল। কলার আইডি দেখে 1 সেকেন্ডে তার চেহারা বদলে গেল। ফোনটা রিসিভ করে বিছানা ছেড়ে উঠে গেল সে। সোজা বারান্দায় চলে গেল। ইরাম সেদিকে চেয়ে রইল। অতঃপর বিছানায় বসে ইয়ানকে ঠিকঠাক করে শুইয়ে রাখল। ক্ষণে ক্ষণে তার চোখ না চাইতেও চলে গেল বারান্দার দিকে। 2 মিনিট বাদে ফিরে এলো সাইবান। রীতিমতো রুদ্রমূর্তি হয়ে। ইরামকে কোনো জবাবদিহি না করেই ক্লোজেট থেকে জ্যাকেট বের করে গায়ে জোড়ালো। চুলে আঙুল চালিয়ে ঠিকঠাক করে ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে ভরল। ঘড়ির দিকে তাকালো ইরাম। প্রায় 3টা বাজছে। এত রাতে কোথায় যাচ্ছ? কাজ আছে। কখন ফিরবো জানি না। এটুকুই। বিশেষ ব্যাখ্যা ছাড়াই সাইবান ভারী বুট জুতো পায়ে গলিয়ে হনহন করে ঝোড়ো গতিতে হেঁটে বেরিয়ে গেল রুমের বাইরে। ইরাম বসে থাকল বিছানায়, হতবিহ্বল হয়ে। একটামাত্র ফোনকলের প্রয়োজন ছিল এত রাতে সাইবানকে ঘরের বাইরে টেনে নিতে। এই বিষয়টা ছাড়া হাজার চাইতেও আর কিছু ভাবতেই পারল না ইরাম। শেষ রাতের দিকে মাত্র 2 থেকে 3 ঘন্টার মতো সময় ইরাম ঘুমাতে পেরেছে। 8টার দিকেই উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। সুগন্ধার আজ থেকে আপনি ইনকোর্স পরীক্ষা। তাই আজ সকালের নাস্তা চা সে সামলাবে বলে রেখেছে। সামিয়া হয়তো উঠে গিয়েছেন। তার রুমের বাতি জ্বলছে, হাসপাতালের জন্য তৈরি হচ্ছেন খুব সম্ভবত। সারিকা একটু দেরিতে ওঠে। নাস্তাটা একাই করে। সকলের জন্য চুলায় চায়ের জন্য দুধ বসিয়ে ইরাম আগে থেকে প্রস্তুত করে রাখা ব্রেড, ফলমূল সব টেবিলে নিয়ে সাজিয়ে রাখল। সাইবান এখনো ফেরেনি। বারংবার না চাইতেও সে সদর দরজার দিকে তাকাচ্ছে। চা যখন প্রায় ফুটে এসেছে তখনই ঘটনাটা ঘটল। পায়ের শব্দ শুনল ইরাম। সাইবান ফিরেছে ভেবে সে দ্রুত কিচেন থেকে বেরিয়ে এলো। অথচ মুখোমুখি হলো একদম ভিন্ন আর অপ্রত্যাশিত একটি দৃশ্যের। সুঠাম কাঠামোর অধিকারী এক 6 ফুট দীর্ঘদেহী বয়স্ক পুরুষ দণ্ডায়মান। থমথমে পাথুরে চেহারা। মুখ জুড়ে হালকা খোঁচা খোঁচা সাদা দাড়ি। চুলে রূপালির আস্তরণ। ধূসর স্যুট প্যান্ট পরনে। বাম হাতে চকচকে সোনালি ঘড়ি, সেই হাতেই একটা লাগেজ ধরে রাখা। ভ্রুজোড়া সদা কুঞ্চিত। চেহারা দেখতে মনে হবে বিনা কারণেই জীবনের উপর বিরক্ত তিনি। ইরামের চিনতে একটু ভুল হল না। পুরুষটির চোখ গোটা বাড়ির উপর ঘুরে রমণীর উপর থামল। ইরাম সঙ্গে সঙ্গে নিজের ওড়না মাথায় তুলে ঘোমটা দিয়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম, খালু। বলে সে ঝুঁকে পা ধরে সালাম করতে গেল। নতুন বউ হিসাবে শ্বশুরকে প্রথমবার পায়ে সালাম করাটা ঐতিহ্য। অথচ চকচকে কালো সুপরিহিত পা জোড়া ইরাম ছোঁয়ার আগেই সরে দাঁড়ালো। জমে গিয়ে মাথা তুলে তাকালো সে। উপর থেকে অতীব ভারী কণ্ঠে আদেশ এলো। সরে দাঁড়াও। তোমার মুখটা আপাতত দেখতে চাইছি না। চলবে।